তুই আমার ওয়াইফাইতে কাজ করিস না কিন্তু, ঠিক আছে? ওকে, তো লাইভে এসে গেছি, ভিউয়ার্স হোক, তারপর বক বক শুরু করবো। দেখিস জ্যোতির্ময়দা আই থিঙ্ক শেয়ার করতে গেছে, কারণ ক্যামেরা অফ। দিয়ে দিয়েছে নাকি পেজে? জ্যোতির্ময়দা হয়তো শেয়ার করতে গেছে, কারণে ক্যামেরা অফ। ও দাঁড়া, আমি তো দেখলাম না। অলরেডি শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, ও বাচ্চা কিন্তু আসছে, সে যদি দেখে এটা শেয়ার করে দিয়েছে। ওকে, সায়েন্স দা আসো, তারপর আমরা আমাদের লাইভটা শুরু করব। ঠিক আছে, অলরেডি 8 জন ভিউয়ার্স হয়ে গেছে, তো আমরা আমাদের লাইভ ডিসকাশন শুরু করছি। কয়ডাঙ্গা সবুজ সাংস্কৃতিক কেন্দ্রে এটি আয়োজিত একটি ফেস টু ফেস একটি লাইভ ডিসকাশন, যেখানে আমি হোস্ট করছি। আমার নাম পারমিতা ঘোষ, আমি ক্লাস 7 থেকে সবুজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের এই লাইভ ডিসকাশনটা, এটা সেকেন্ড এপিসোড। এই সেকেন্ড এপিসোডে আজকে ফার্স্ট গেস্ট হচ্ছে গিয়ে আমাদের অভ্যুদয় দে। সে অভ্যুদয় হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে গোবরডাঙ্গা নকশায় কাজ করে এসছে, এবং যখন বড় হয়েছে তখন পড়াশোনা এবং কাজের সূত্রে তাকে কলকাতা আসতে হয়, এবং কলকাতায় এসে অভ্যুদয় থিয়েটার প্ল্যাটফর্মের ডিরেক্টর দেবাশিস দার সাথে দীর্ঘদিন ধরে কাজ করেছে এবং এখনো করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন অন্যান্য দলে বিখ্যাত বিখ্যাত বিভিন্ন প্রোডাকশনে মিউজিক ডিরেকশন অভিনয় করে এসছে। আমাদের এই সেকেন্ড এপিসোডটার সেকেন্ড গেস্ট হচ্ছে কি জ্যোতির্ময় পণ্ডিত। জ্যোতির্ময় দা হচ্ছে নটরদায় কাজ করতো দীর্ঘ সময় ধরে। জ্যোতির্ময় দার বিভিন্ন নাটক আমি দেখেছি পার্সোনালি, যেমন সুন্দর নাটকটা, তার উপর অথই। তো জ্যোতির্ময়ের দার অ্যাক্টিং আমার খুব বেশ পছন্দ পার্সোনালি। জ্যোতির্ময় দা এখন ফ্রিল্যান্সিং করছে বিভিন্ন দলে। আমাদের থার্ড গেস্ট হচ্ছে সায়েন্স সরকার। সায়েন্স দা আমাদের দলেই কাজ করে। সায়েন্স দা ছোটবেলা থেকে থিয়েটার করছে, এবং সায়েন্স দার এই থিয়েটারে আসা হচ্ছে গিয়ে কৃষ্ণনগরে পরম্পরা নামক একটি দলের হাত ধরে। তো সায়েন্স দা এখন আমাদের দলে বিভিন্ন প্রোডাকশনে কাজবাজ করছে। এবার ইন্ট্রোডাকশন শেষ, এবার আমি মূল বিষয়ে চলে যাই আর কি। আমাদের এই ফেস টু ফেসের মূল বিষয় হচ্ছে গিয়ে থিয়েটার, দ্য প্রবলেম কন্টেন্স দ্য সলিউশন। তো আমি আমার এই বক্তব্যটা শুরু করব অভ্যুদয়কে দিয়ে, যে অভ্যুদয় নিজের থিয়েটার জার্নি, ও যে থিয়েটার শুরু করেছে, ওকে অনেক রকম সমস্যা ফেস করতে হয়েছে। ও কিছু কিছু সময় ওভারকাম করেছে, কিছু কিছু সময় করেনি। তো ওর থিয়েটার জার্নিটা দিয়ে আর কি আমরা শুরু করবো আমাদের লাইফটা। বেসিক্যালি থিয়েটার করতে শুরু করার পরের যখন যারা কেউ সমস্যা বলা শুরু করে, প্রথম ইনিশিয়াল যে সমস্যাটা ফেস করে সেই সমস্যাটা হচ্ছে গিয়ে বাড়ি থেকে একটা সমস্যা, বা
আত্মীয় পরিজন, টিচার, স্কুল এর থেকে একটা সমস্যা, মানে এ কি থিয়েটার করছিস, মানে সেটা আবার কি, এটা করে কি হয়, এটা কেন করে, এটা করে আদৌ কোনো লাভ আছে কি, মানে থিয়েটারের সঙ্গে একটা লাভ শব্দটা যোগ করে তার সঙ্গে একটা সম্পর্ক হিসেবে জানার চেষ্টা, এই ধরনের প্রশ্ন, বা পড়াশোনায় ক্ষতি হবে এই সব। তো এই রিলেটেড যাবতীয় সমস্যা আমি কিছুই ফেস করিনি। তো আমি এই দিক থেকে অনেক বেশি প্রিভিলেজড, কারণ আমার জন্মানোর আগে থেকে আমার মা বাবা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল, এবং তাই আমি হওয়ার পর থেকেই আমি থিয়েটারের সঙ্গে যুক্ত। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে, যেহেতু আমার মা বাবা সেফগার্ড ছিল আমার, আগে থেকেই আমার মা বাবা আমাকে কিছুই বলতো না, তাই মা বাবার আগে এসে কেউ বলার সাহস করতো না যে থিয়েটার করে কি হবে, থিয়েটার করছিস কেন, বা থিয়েটার করে লাভ কি। আর যেরকম স্কুলের টিচাররাও বলেনি কখনো, এবং তারা জানতো যে কিছু কিছু প্রাইভেট টিউটাররা এরকম বলেছে, তো আমি তাদের কাছে পড়াই ছেড়ে দিয়েছি। তো আমার খুব একটা এই সব নিয়ে কোনো প্রশ্ন আসেনি, কেউই করেনি আজ পর্যন্ত যে কেন করছিস, করেছে হয়তো, কিন্তু ওই একবার জিজ্ঞাসা করার পর উত্তর দিয়ে দিয়েছি। তো সমস্যা আমার সেই দিকে হয়নি। তারপর তো আমি গোবরডাঙ্গা নকশায় ছোটবেলা থেকে বড়বেলার অনেকটা কি বল, মানে বড়বেলার শুরুর দিকটা অনেকটাই কাজ করেছি। তারপরে আমার কলেজ হলো, এবং কলেজের পরে আমি গোবরডাঙ্গা থেকে বাইরে গেলাম, নতুন করে আবার শুরু করলাম। তো ইনিশিয়াল পিরিয়ডে আর আমার সেরকম সমস্যা বলতে যেটাকে বোঝায় সেইটাকে আমি ফেস করিনি আমার সঙ্গে, আমি সেটা ফেস করিনি কোনো রকম ভাবে। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় সমস্যা, আমি বুঝিও নি, কারণ আমার যতটুকু জ্ঞান অভ্যুদয় কি শুনতে পাচ্ছে আমার কথা? অভ্যুদয়, সামহাও মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হয়েছে ওর। নেটওয়ার্ক প্রবলেমের জন্য আটকে গেছে। আচ্ছা, অভ্যুদয় যতক্ষণ না আসে ততক্ষণ আমি একটা অন্য জায়গায় নিয়ে যাই। অভ্যুদয় প্রথম একটা খুব বড় জায়গা বলেছে, সেটা হচ্ছে কি ফ্যামিলি সাপোর্ট। সেটা ওর মা বাবা অনেক ছোটবেলা থেকে থিয়েটার করেছে, মানে ওর মা বাবা যেহেতু থিয়েটার করে, তো ওর ছোটবেলা থেকে ওর কোনো প্রবলেম হয়নি। তো ফ্যামিলি সাপোর্ট, ওই মরাল সাপোর্টটাও পেয়ে এসছে। কিন্তু জ্যোতির্ময় দা, তুমি যখন থিয়েটার করা শুরু করো আর কি, তো তোমার ফ্যামিলি সাপোর্ট বলো বা বিভিন্ন যে আরো আত্মীয় পরিজন, এদের এদের কিরকম কমেন্ট পেয়েছো আর কি তুমি? খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি যদি বলি, আমার থিয়েটারের আশাটাই আমার বাবার হাত ধরে। তার কারণ আমাদের হাওড়ায় নটোদা অনেক বছর আর কি জনপ্রিয় নাটকের মেলা একটি মানে খুব বড় ধরনের একটি উৎসব আমাদের হাওড়ায় হতো। তো সেই সূত্র ধরে আমাদের সেই সময় একটি ছোটদের সেকশন খোলার কথা চলছিল। তো সেই সময় ফর্ম দেওয়া হচ্ছিল, আমার বাবা ফর্মটা ফিল আপ করে, এবং সেই ক্লাস 4 থেকে আমার জার্নি শুরু থিয়েটারে। এবং ওই হয় না যে ছোটবেলা থেকে যদি একটা ইনজেকশন পুট করা হয়, মানে যেটা এখন বলা হচ্ছে যে ইন্ডিয়াতে করোনার হাল বেশি, কিন্তু সেখান থেকে কিন্তু আমরা সুস্থ হয়ে উঠছি অনেক বেশি। তার কারণ কোন একটি ভ্যাকসিনেশনের জন্য সেটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে অনেক উপকারিতা আমরা পেয়েছি। তো ঠিক সেরকম ভাবেই তো আমার ইনজেকশন দেওয়া হয় ছোটবেলা থেকে, এবং সেই ইনজেকশনটা এমন মানে চারি জায়গায় ছড়িয়ে গেছে যে সেখান থেকে আর বেরোনো মুশকিল। তো সেই জায়গা থেকে বাড়ির সাপোর্ট তো অলওয়েজ পেয়েছি। যে কোনো শোতে আমার বাবা মার যাওয়া, রিহার্সালে গিয়ে বসে থাকা ছোটবেলায়, তারপরে বড় হয়েছি শোতে পার্টিকুলারলি যাওয়া। পরিবারের থেকে বলবো, মানে পারিবারিক দিক থেকে শুধু তো বাবা মা, ছোট্ট পরিবার আমাদের নয়, মানে সেখান থেকে আমাদের কাকা, জ্যাঠা, তাদের ছেলে মেয়েরা, এবং বিভিন্ন জায়গায়। তো সেইখান থেকে আমি বলবো যে হ্যাঁ, তারা সেই সময় যদি কেউ না কুঁচকোয়ও, কিন্তু পরবর্তীকালে হয় না, সেই যখন দেখে যে আহ এখন ফেসবুকটা আমাদের কাছে খুব হেল্পফুল, তো দেখতে পাচ্ছে যে ফেসবুকে পোস্ট করছে, এখানে শো হচ্ছে, ওখানে শো হচ্ছে, কোনো অভিনয় নিয়ে কেউ আলোচনা করেছে সেটা শেয়ার করছি, সেই সূত্র ধরে হয়তো
তাদের ওই নাক মুচকানিটা নাক সোজার জায়গায় চলে এসেছে, মানে নাক টিকালো হয়েছে। আহ তো সেটা একটা আর কি ফ্যাক্টর। আহ কিন্তু পরবর্তীকালে আমি এখন বলবো, এখনের সমস্যাটা হচ্ছে যে যখন একটা দীর্ঘ সময় একটি দলে থাকা এবং তারপরে বেরিয়ে আসা এবং তারপরে এখন ফ্রিল্যান্স অ্যাক্টিং করা, সেই জায়গা থেকে আমি বলবো যে এই বয়সে, মানে যেখানে আমি এখন আমার 25 বছর বয়স, তার আগে থাকতে ধরো 22 বা 23 বছর বয়স থেকে, সেখানে কোথাও পারিবারিক দিক থেকে বলো বা আহ, আহ, চারিপাশ থেকে বলো, একটা সোশ্যালি হয়তো যে বিশেষত যারা ছেলেরা মানে ছেলেরাই কথা বলছি, ছেলেদের তো একটা ম্যাটার থাকে যে তোমাদের কিছু আলটিমেটলি তোমাকে আর্ন করে দেখাতে হবে, সেটা মিনিমাম 10,000 হোক, 5,000 হোক, হোয়াট এভার ইট ইজ, তোমাকে ওটা করে তোমাকে দেখাতেই হবে। সেই জায়গা থেকে কোথাও হয়তো চাকরিতে যাওয়া, কিন্তু আমাদের পক্ষে তো চাকরি করাটা খুব একটা কঠিন ব্যাপার, কারণ যারা আমরা আলটিমেটলি থিয়েটার করি ওই 7টা 4টে বা 8টা 5টার কি বলবো চাকরি করার পরে যখন 6টার সময় কোনো একটা রিহার্সালে ঢুকছি, তখন সেই মেন্টালি আর সেই জায়গাটা থাকে না আমি পুরোটা দিতে পারবো। কারণ হয়তো বাসে যেতে যেতে বা বাসে আসতে আসতে হয়তো আমি কোনো চরিত্র নিয়ে ভাবছি, থিয়েটারটা নিয়ে ভাবছি, কিন্তু সেটা তো হয় না, কারণ থিয়েটার এমন একটি জিনিস, শিল্প চর্চাটাই এমন একটা জিনিস যে সেখানে আলটিমেটলি সাধনার ব্যাপার। তুমি যদি পুরোটা না দাও, সকাল থেকে আমি যদি আহ আহ, আহ, কি বলবো কোন একটি চরিত্র, সেটা যদি আমি সকাল থেকে না তার মধ্যে থাকি, সেই অনগোয়িং প্রসেসে না থাকি, সেই প্র্যাকটিসে না থাকি, তাহলে আমি আলটিমেটলি রিহার্সালে গিয়ে আমি কি দেবো, সেই ডিরেক্টরের বকাই খাবো, আর শোতে গিয়েই বা আমি কি দেবো। এটা একটা তো বড় ফ্যাক্টর, যেটা প্রবলেমে এখন আমি খুব ভুগছি। হয়তো জানি না কতদিন আমি এটা করতে পারবো, তো বাট থিয়েটারটা আলটিমেটলি আমাদের প্যাশন, এবং এটাই আমি করব, এটাই মাথা আলটিমেটলি নেওয়াই আছে। যাই হোক। বেশ। সায়েন্সদাকে আমার একটা প্রশ্ন, যে সায়েন্সদা তুমি কৃষ্ণনগর থেকে এসে এখানে এসে শো করছো, কলকাতায় বিভিন্ন দলে কাজ করার অফার পাচ্ছ, তো বাড়ির লোক বলো বা আত্মীয় পরিজন বলো বা পাড়াপড়শি, কেউ না কেউ কোনো না কোনো দিন ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এই কথাটা হয়তো বলেইছে যে কৃষ্ণনগর থেকে কলকাতায় যাচ্ছিস, শো করছিস, কতই বা হবে, এরপর কি করবি, সিরিয়ালে যাবি না কি যাবি, এরকম। যে এই যে প্রশ্নগুলো যে তুমি নিশ্চয়ই কোনো না কোনো দিন হয়তো ফেস করেছো, তাই তো? তো হ্যাঁ, এই সে তো জায়গাটা থেকে ওভারকাম করার, এই জায়গাটা থেকে না, ওভারকাম কি করে করা যায়? সে তো প্রথম থেকেই যারা মোটামুটি আমরা থিয়েটার করি তাদের তো এটা ছোট থেকেই শুনতে হয় যে ও থিয়েটার করিস বা নাটক করিস, অনেকে নাটকও বলতে পারে না, লাটক বলে। ও লাটক করিস, মানে এই এরা অদ্ভুত একটা চোখের দিকে তাকা নিয়ে বলা, মানে একটু আগে জ্যোতির্ময় বললো না যে ছেলে হওয়া মানে একটা কিছু হুম করতেই হবে, এটা সত্যি কথা, আমাদের হুম কিছুটা করতেই হবে। এবং এইটার জন্য চাকরি বা ব্যবসা কিছু মানে আমি এখনো শুনি যে বয়স তো হচ্ছে আর কিছুটা কর। আমাদের মানে যারা বন্ধু বান্ধব যারা ছিল একটা সময়, এখনো আছে তারা, তারা বলে প্রতিনিয়ত। আর ছোটবেলা থেকে এটা আমি, আমার বাবা, এরা খুব ভালো, মানে ভাগ্যবান অভ্যুদয় এবং জ্যোতির্ময়, কারণ এদের প্রত্যেকেরই ফ্যামিলিতে এই কালচারটা আছে। আমার বাবা হুম হয়তো মানে তখন তো এরকম ছিল না, মানে ব্যাপারটা এতটা সচ্ছল ছিল না নাটক টাটক করার প্রতি। আর যেহেতু মানে কলকাতা থেকে 100 কিলোমিটার দূর, অনেকটাই দূর। আমাদের এদিকে নাটক নাটক এখন হালে এরকম হয়েছে, এখন এরকমটা ছিল না। তো তারপরে যখন আমরা স্কুলে, যখন আমি 5-6-এ পড়লাম, তার আগে স্কুলে আমাদের ওই ছোটখাটো রবীন্দ্র জয়ন্তী হয়, আমাদের স্যার শিবনাথ ভদ্র, তার হাত ধরেই আমাদের নাটকে হাতে খড়ি আর কি পরম্পরা। তো নাটকের দলে ঢোকা, ওই একদিন স্কুলে ঢুকলাম, স্যার বললো যে এরকম তুই তো গান টান করিস, নাটকে এরকম গানের ছেলে দরকার, তুই আয়। এই থেকে নাটকের পথ চলা শুরু। বাবার সাথে অনেক গন্ডগোল হয়েছে, মানে অবুদ্ধভাবে বললো না প্রাইভেট টিউটরটা এরকম, না বাবার বন্ধুর কাছে পড়তাম, মানে প্রায় শুনতে হতো কি করছিস, ছেলেটা নাটক করছে, রিহার্সাল করছে, আহ, পড়তে এসে ঘুমিয়ে পড়ছে, ঢুলছে। স্বাভাবিক, এরা সারাদিন রিহার্সাল করে পড়তে গেলে ঘুম পাবেই, কিন্তু এখনো শুনতে হয়। আর সবকিছু মনে করে হাতের মোয়া, ও থিয়েটার করছে তুইও কর, বা ও নাটক করছে বা ও সিরিয়াল করছে তুইও কর। সবটা তো হাতের মোয়া না, না, সবকিছু একটা পথের ভেতর দিয়ে যেতে হয় না, আস্তে 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 একটা করে করে পার করে করে যেতে হয়। দূর থেকে ঘাস বন খুব ঘন লাগে।
আমরা যখন কৃষ্ণনগর থেকে বা ও যখন গোবরডাঙ্গা থেকে বা হাওড়া থেকে কোথাও একটা গিয়ে আসে, ট্রেনে বাসে করে যখন আমরা যাই, তখন একটা মনে আনন্দ থাকে বা একটা কিছু অ্যাচিভ করবো বা কিছু একটা পাওয়ার জন্য আমরা যাই। কিন্তু পেছন থেকে যখন কেউ টিপ্পনি মারে না, তখন খারাপ লাগে, কিন্তু একটা কথা তখন বলতে হয়, নাটকে ঢোকার আগে আমাদের স্যাররা বলে দিয়েছিল যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এত কথা গায়ে মাখলে চলবে না, সবাই সব অনেক কিছু বলবে। এই তো, শুনতে হয়, সবাইকে শুনতে হয়, এতটাও শুনতে হয়েছে, বাকি যে দুজন আছে তাদেরকেও শুনতে হয়। এটা আমার মনে হয় কোথাও একটা জোরও দেয় আলটিমেটলি, একদম মানে একদম। পিছনে যখন আমরা কোনো একটা নেগেটিভ শুনি, তখন মানে ওই সামনে এগোনো পথটা মনে হয় কি যেটা এগোতেই হবে। হ্যাঁ, একদম একদম। হুম। খারাপ লাগলেও খারাপ লাগানোটা না সবাইকে দেখাতে নেই, পুষে রাখতে হয়, একদম একটা সময় তো হুম, স্পার্ক হুম। করবেই। তারপর যখন কিছু আচ্ছা, একটা করি, একটু সাকসেসফুল হই একটু একটু, তখন মনে হয় যে বাহ, এটা দেখতে পাচ্ছে তো, এটা তো খবর পাচ্ছে। হ্যাঁ না, তখন ঠিকই আবার বলে। অন্য কিছু, তখন আবার খুঁত খুঁজবে, সেটা আবার আর একটা ইন্সপিরেশন পাওয়া যায়। হুম, খুঁত ডাইরেক্টলি আমার সামনে হয়নি, মানে আমার এরকম হয়নি যে খুব ডাইরেক্টলি খুঁত খুঁজতে এসেছে। আমার হয়েছে এরকম যে সেই লোকটাই আবার যখন কদিন বাদে আমি কিছু একটা করেছি ছোটখাটো, বলছে এই তোকে হুম। তো দেখলাম, আরে তুই কত বড় হ্যাঁ, কাজ করছিস, আরে আমি সবাইকে বলি তুই আমার ছাত্র, আহ কি ভালো, এই তুই তো আমার এই তো, স্কুলের হ্যাঁ ছাত্র, হ্যাঁ। এরকম। এবার তখন আমি বলি বাহ স্যার খুব তো আর কি, মানে সেদিন তো খুব লাভের মানে গুড়, ব্যাচের মধ্যে অপমান করেছিল। যখন লাভটা হয় তখন সবাই মোটামুটি লভ্যাংশটা নিতে আসে, কিন্তু হ্যাঁ তার হ্যাঁ আগের যে প্রসেস সেটাতে কেউ থাকে না। হ্যাঁ। এটাই না, সেটাই। হুম। এবার একটা প্রশ্ন এটাই, যে থিয়েটার করতে গিয়ে, যে থিয়েটারে আমরা জানি যে আমাদের থিয়েটারের থেকে রোজগার করা, থিয়েটারের থেকে যে সংসার চালানো বা এই যে মা বাবাকে দেখা, এটা অনেকটা দীর্ঘদিনের সময়, মানে অনেক দিন ধরে আমাকে থিয়েটারে নিজেকে সময় দিতে হবে, নিজেকে এনরিচ করতে হবে, তারপর গিয়ে হয়তো আমি এরকম জায়গায় বলতে পারবো যে না, থিয়েটারের টাকা আমি শো করি, গ্রান্টের টাকা আমি পাই, আমি ওটা দিয়ে শো করি, শো এর টিকিটে যা বিক্রি হয় ওটা নিজের দলকে চালাই, তারপর বাড়তি টাকাটা আমি আমার সংসার চালাই। এটা মানে এটা বলার জন্য অনেক দিন সময় লাগে যে কোনো মানুষেরই, কারণ এটা অনেক দিনের একটা দীর্ঘদিনের মানে তপস্যা বলতে গেলে। তো এবার আমার প্রশ্ন এই জায়গাটাই, জ্যোতির্ময় দা একটা জিনিস বললো যে চাকরিটা ঠিক আমাদের এই থিয়েটার আর্টিস্টদের জন্য নয় আর কি, কারণ আমরা এটাতে হয়তো ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি কিছু কারণে। কিন্তু এবার কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে, সে যদি 40 কি 45 বছর বয়সে গিয়ে সে যদি উন্নতি করে, তো তার আগের ফেজটাতে সে যখন স্ট্রাগল করছে, তাকে যখন ওই সময়টায় সংসার হয়তো ধরতে হবে কারণ তার বয়স হয়ে যাচ্ছে, তার উপর কিছু দায়িত্ব আছে, তো তখন তার কি করা উচিত, যে না আমি থিয়েটারটাই করব, ওটাতে আমি স্টিক করবো, এরকম নাকি কয়েক বছরের জন্য অন্য কোনো উপার্জনের উপায় খুঁজে নেওয়া, মানে নিজের কোনো বিজনেস শুরু করা বা কোনো চাকরিতে জয়েন করা, পুরো ওখান থেকে কিছু রোজগার করা, যেটা নিজের থিয়েটারে আমি দিচ্ছি, ইনপুট করছি। তো দুটোই পার্সপেক্টিভ, কিন্তু কোনটা ঠিক, তোমরা তোমাদের মতামত বলো। অভ্যুদয়কে দিয়ে শুরু করি। হ্যাঁ, আমার এইটাতে একটু আছে, আপত্তি আছে, বা আমার মতভেদ আছে। সেখানে হচ্ছে গিয়ে যে তুই বললি যে চাকরি, মানে দুটো কথা, যেটা হচ্ছে তুই বললি যে গ্রান্ট একটা সময় লাগে, একটা অভিনেতার যে অনেকদিন সময় লাগে, যে একটা সময় পর সে গ্রান্টের টাকায়, তুই গ্রান্টের টাকা কথাটা ইউজ করলি। এবার আমার কথা হচ্ছে হুম। একটা ফ্রিল্যান্সার আর্টিস্ট, একটা ফ্রিল্যান্সার অভিনেতা কোন গ্রান্টের টাকা পায়? সে কিন্তু কোনো গ্রান্টের টাকা পায় না। গ্রান্টের টাকা শব্দটা ঢোকে কিন্তু একটা প্রোডাকশন হিসেবে, একটা প্রোডাকশন হাউস বা একটা দল হিসেবে। তো সেখানে হুম। গ্রান্টের টাকাটা পায় বা গ্রান্টের টাকাটা ডিস্ট্রিবিউট করে একটা দলের যে নির্দেশক বা দলের যে সম্পাদক বা দলের কোনো বডির মেম্বার, দলের বডির কেউ, ঠিক আছে? তো সেক্ষেত্রে একটা ফ্রিল্যান্সার অ্যাক্টার, আমি যদি অ্যাক্টার হিসেবে বা নাট্যকর্মী হিসেবে বা টেকনিশিয়ানদের কথা বলি, তারা কিন্তু গ্রান্টের কোনো টাকা সেভাবে পায় না। তারা পায় একটা শো হিসেবে যে টাকা তাকে দেয়া হচ্ছে, সে শো এর টাকা। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে ভাগ আছে। তো গ্রান্টের টাকা পাচ্ছে দলের কিছু মেম্বাররা, যারা দলের একদম যারা দলের পার্মানেন্ট মেম্বার, যারা হোল টাইম দিচ্ছে বা দলের কিছু সাংগঠনিক কাজ করছে, যারা সারা বছর দলের সঙ্গে থাকে তারা। আর ফ্রিল্যান্সার যারা আর্টিস্ট, তারা কিন্তু গ্রান্টের টাকা পায় না, তারা শো এর টাকা পায়, একটা কনভিনিয়েন্স পায় বা তার একটা সাম্মানিক পায়, দুটো আলাদা। দ্বিতীয়ত তুই যেটা বললি, হুম। তো এখানে দুটো ডিফারেন্স হয়ে গেল। আর দ্বিতীয়ত তুই যেটা বললি যে চাকরি করে মানে চাকরি করে অভিনয় বা চাকরি করে শিল্প দুটো করাটা খুব একটা ঠিক নয় বা খুব একটা সম্ভব হয়ে পড়ে না। কিন্তু আমার পার্সোনালি মনে হয়
চাকরি করে অভিনয়, মানে আমি এটাকে সাপোর্ট করি এইখানেই যে চাকরি করে অভিনয় করতে গেলে বা চাকরি করে শিল্প করতে গেলে, আর্ট করতে গেলে বা সেটা নিয়ে চর্চা করতে গেলে আমার অনেকটা কি বলবো স্বস্তি থাকে, আমার মাথায় একটা চাপ কম থাকে যে আমাকে এখান থেকে আর্ন করতে হবে। যখনই আমি একটা চর্চা করব, একটা শিল্প চর্চা করব, কিন্তু আমার মাথায় একটা এই চিন্তাও থাকে যে আমি শিল্প চর্চাটা করে সেখান থেকে আর্নও করব, তখন কিন্তু মাইন্ড আমার অলরেডি ডাইভার্টেড হয়ে যাচ্ছে। আমাকে চর্চাটাও করতে হচ্ছে, চর্চা করে আমার ওইখান থেকে রোজগারের পথটাও দেখতে হচ্ছে। কিন্তু যখন আমি প্যারালালি একটা চাকরি করব, প্যারালালি আমার একটা ইনকাম সোর্স থাকবে, তখন হয়তো এই চিন্তাটা থাকবে না যে আমাকে আর্নও করতে হবে, আমাকে মন দিয়ে চর্চাটাও করতে হবে। তো আমি বলছি ফর আ লং টার্ম প্রসেস, ফর আ লং পিরিয়ড অফ টাইম, আমার পার্সোনাল চয়েস অ্যাকর্ডিং টু মি, আমার মনে হয় যে প্যারালালি একটা ইনকাম সোর্স যদি থাকে তাহলে খুব ভালো। তাহলে অন্তত মাথায় প্রেশারটা থাকবে না, কারণ সবাই একটা দল খুলতে পারবে না, সবাই একটা সংগঠন রেজিস্টার থাকা একটা সংগঠন খুলতে পারবে না। আমি তো পারবো না, আমার মনে হয় সায়নদাও পারবে না, বা আমি জানি না জ্যোতির্ময়দাও হয়তো পারবে না। আমাদের একটা দল খোলার প্রশ্ন এলে তাহলে আমাদের পুরো সংগঠন নিয়ে ভাবতে হবে। তাহলে সেক্ষেত্রেও আমাদের একটা মানে একটা ম্যানেজিং সেন্সটা কাজে লাগাতে হবে, আমাদের সংগঠনটাও চালাতে হবে। তো ফ্রিল্যান্সার আর্টিস্ট হিসেবে একটা মানে একক আর্টিস্ট হতে গেলে তো আমাদের নিজের ইনকাম সোর্সের উপরই বেস করতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে চাকরি করাটা আর্টকে কোনো রকম ভাবে এফেক্ট করবে। এবং সত্যি কথা বলতে একটু যদি ঘেটে দেখা যায়, আমাদের সারা পৃথিবীর বিভিন্ন ফোক ফর্মে, বিভিন্ন ফোক ফর্ম অফ আর্টে সবাই কিন্তু আর্টটাকে একটা পেশা হিসেবে দেখেনি। মানে ভাটিয়ালি যারা গান গায় তারা নৌকা বায়, যারা বাউল গান গায় তারা অনেকে চাষ করে, যারা ছৌ নাচে, মানে ছৌ নাচে যারা পুরুলিয়ার ওদিকে মানুষেরা, তারা মধু ভাঙে, তারা অনেক ক্ষেত্রে শিকার করে, তারা মানে অন্যান্য পেশার সঙ্গে জড়িত। এবং প্রচুর আছে যারা অন্যান্য পেশার সঙ্গে জড়িত, শুধু ওই আর্টটাই করে না, তারা শুধু ছৌই নাচে না, তারা শুধু ওই মানে পার্টিকুলার একটা ফোক ফর্ম নিয়ে কাজ করে। যারা মালদার গম্ভীরা হয়, গম্ভীরাতে যারা কাজ করেন আর্টিস্ট, যারা ওখানকার অভিনেতা বা যারা বানান, তারা কিন্তু শুধু গম্ভীরাটাই করেন না সব ক্ষেত্রে। তো আমার মনে হয় যে প্যারালাল একটা পেশা থাকা ভালো। বেশ। অভ্যুদয় একটা জায়গা বললো যে এই গ্রান্টের টাকা মানে যারা ফ্রিল্যান্সার করে আর কি, তাদের ক্ষেত্রে তারা এটা পায় না, এটা পুরোপুরি দলগত একটা ব্যাপার। তো জ্যোতির্ময়দা, তুমি এই জায়গাটা থেকে বলো যে একজন থিয়েটার আর্টিস্ট সে যদি ফ্রিল্যান্সারও হয়, তো তার ক্ষেত্রে এই থিয়েটারের যে ফাইন্যান্সিয়াল ইকোনমি, যেটা প্যারালাল ইকোনমি, এটা মানে সে কিভাবে ওয়ে আউটটা বার করবে? অ্যাকচুয়ালি আমার প্রথমে দুটো কথা বলা, সেটা হচ্ছে এটা অন্তত আমার দিক থেকে দেখা যে থিয়েটারে কিন্তু অভিনেতাদের গুরুত্ব অনেক বেশি, মানে গুরুত্ব আগে কিন্তু আর্থিক দিক থেকে গুরুত্ব অনেক বেশি। মানে একটি দল সে তার আলোর লোকটিকে পেমেন্ট করতে পারে, যে সেট করছে তাকে পেমেন্ট করতে পারে, আর টেকনিক্যাল সমস্ত টিমকে পেমেন্ট করতে পারছে, কিন্তু অভিনেতাদের পেমেন্টের বেলায় তুই একটুখানি অভিনয়টা করে দে না রে বাবা, হয়তো টাকা দিতে পারবো না। এই জায়গাটা কিন্তু ফেস করতে হয়। মানে এটা কিন্তু একটা বৃহত্তর একটা বড় জায়গা। আমি জানি না যারা আমাদের আগে মানে আমরা যাদের দেখে বড় হয়েছি তাদের থেকেও কিন্তু আমরা এটা শুনেছি যে তাদেরকেও এটা ফেস করতে হতে যে আমার দলে একটু কাজ করে দে, আহ কিছু দিতে পারবো না। আবার অনেক সময় হয়েছে দিতে পারবো, জাস্ট কনভিন্সটুকু তোকে দিয়ে দেবো। একদম একদম। কিন্তু সেখানে টেকনিক্যাল টিমকে কিন্তু আমরা দিতে পারছি, তাহলে সেই অর্থটা কোত্থেকে ঢুকছে? আমরা যদি সেই অর্থটুকু আনতে পারছি তাহলে একটি অভিনেতা, মানে আমি বলতে চাইছি না যে অভিনেতা মানেই যে একটা বিশাল কিছু, সেও একটা কনভেয়ার। মানে আমি একটা টেক্সট লিখছে, একটা তো টোটাল আলটিমেটলি টিম, একজন টেক্সট লিখছে, একজন ডিরেক্টর ডিরেক্ট করছে, আর একজন অভিনেতা যে আলটিমেটলি মেসেঞ্জারের কাজ করছে। মানে এটা তো আমরা থিয়েটারের ইতিহাসেই পড়ে এসেছি। এটা যদি আমরা থিয়েটারের ইতিহাসগুলো পড়ি আমরা পড়তে থাকবো যে অভিনেতা মানে একটা মেসেঞ্জার। তা আমরা সেই মেসেঞ্জারের যখন কাজ করছি, আলটিমেটলি আমরাই কিন্তু থিয়েটারটা পৌঁছে দিচ্ছি দর্শকের কাছে। তো সেখানে কি আমাদের মিনিমাম সাম্মানিকটুকু আমরা পাবো না, বা মিনিমাম আমাদের সেই সম্মানটুকু দেওয়া হবে না? এটা আমার কাছে একটা বড় প্রশ্ন।
আর ফ্রিল্যান্সার যে শব্দটা আমরা খুব এখন খুব চলতি শব্দ হয়েছে, কিন্তু ফ্রিল্যান্সার শব্দটা মানে আমার কাছে শোনা একটা ইন্টারভিউ বেরিয়েছিল আমার মনে আছে আনন্দবাজারে, অর্ণদা, মিশকাদি, তুর্নাদি, দোয়েল পাখিদি আর অনির্বাণদা, এই 4-5 জনের একটা ইন্টারভিউ বেরিয়েছিল। তখন ফ্রিল্যান্সার শব্দটা কিন্তু একটা বিপুল পর্যায়ে ছড়িয়েছিল। তখন আমরা অর্ণদার থেকে জেনেছিলাম বা আমরা বিভিন্ন জায়গা থেকে জেনেছিলাম যে ফ্রিল্যান্সার শব্দটার মানে কি। এখন কোথাও হয়ে গেছে, মানে এটা আমার পরবর্তীকালে আহ, বাইরে বেরিয়ে এসে কাজ করার সূত্র ধরে আমি বলতে পারি, এটা কিন্তু একটা বড় থিয়েটারের প্রবলেম আমি বলি, যে ফ্রিল্যান্সার মানেই হচ্ছে আমি ধরো 1 বছর কাজ করছি, ধরো 2 বছর, আমি 1 বছর 2 বছর কাজ করলাম, এবার ধরো দলে 5টা প্রোডাকশন করেছি, তার মধ্যে 3টে প্রোডাকশনে আমার চরিত্র, আমি একটা ভালো চরিত্র পেয়েছি, 2টে প্রোডাকশনে কোরাস করেছি। এবার অভুদয় আমাকে বলবো, জ্যোতির্ময় দা তুমি আমার এই প্রোডাকশন একটু করে দেবে। বললাম ঠিক আছে করে দেবো। ঠিক আছে, তোমাকে আমি এই পেমেন্টটা করি, মিনিমাম একটা কিছু একটা, চলো আমি করি। এবার তারপরে সায়ন্ত বললো কি যে তুমি আমার একটু করে দেবে, করে দিলাম। এরপরে কি হয়ে গেলাম, আমি ফ্রিল্যান্সার হয়ে, মানে ফ্রিল্যান্সার শব্দটার ভিত্তি কোথায় আমার জানার খুব মানে একটা মানে কোনো ভিত্তি নেই কিন্তু, মানে একটা ছেলে বা একটি মেয়ে সে 2 বছর কাজ করছে করেই বলছে আমি ফ্রিল্যান্সার হয়ে গেছি, কিন্তু তাকে যখন আমি দেখতে পাচ্ছি যে আমিও ফ্রিল্যান্সার সেও ফ্রিল্যান্সার, কিন্তু কর্মক্ষেত্রে আমি বিচার করছি না যে তার দক্ষতা কতটা, কারণ দক্ষতা কেউ বিচার করতে পারে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তার দক্ষতার দিক থেকে বা তার কাজের দিক থেকে সে কিন্তু সেই এফর্টটা দিতে পারছে না যেটা অ্যাজ আ ফ্রিল্যান্সার আমরা শব্দটা শুনে এসেছি যে তার কতটা ক্যাপাবিলিটি হওয়া দরকার দেওয়ার ক্ষেত্রে। এবং আমরা যেহেতু একটা জায়গায় থিয়েটারের প্রসেসের মধ্যে থেকে বড় হয়েছি, সেখান থেকে আমার মনে হয় যে ধরো আমি একটি দলে গেছি, আমি হয়তো শুধু অভিনেতা হিসাবেই গেছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ছেলেটা প্রপস করছে, সে সামলাতে পারছে না, তো আমি এগিয়ে গিয়ে তার হাতে হাত দিয়ে সে কাজটা করবো না? বা আমি বড় কথা আমি দেখতে পাচ্ছি হয়েছে এমন শোতে যে আমি একটি কাউকে একটি সাহায্য করছি এবং সিনটা শুরু হবে, সেই সিনের স্টেজে হয়তো গিয়ে কোনো প্রপস রাখা বা আহ, কোনো একটি কস্টিউম রাখার তার দায়িত্ব, সে হয়তো সেই মুহূর্তে ওখানে নেই বা ভুলে গেছে বা কিছু একটা হয়েছে। আশেপাশে অনেক ছেলেপুলে আছে যারা ফ্রিল্যান্সার, কোট আনকোট ফ্রিল্যান্সার, তারা কিন্তু দাঁড়িয়েই থাকলো, তারা কিন্তু গিয়ে সেই সাহায্যটা করলো, কিন্তু আমি পারবো না। আমি হয়তো সেই মুহূর্তে ওই কাজটা যদি না করতাম, তাহলে হয়তো গিয়ে আমি কি ওই কাজটা করে আসতাম। এটা না একটা খুব বড় সমস্যা হয়ে গেছে যে মানে ফ্রিল্যান্সার আমরা কাকে বলবো, মানে কোন মানুষটিকে ফ্রিল্যান্সার কি বিচারে আমরা বিচার্য হবে, কি একটা তো ক্রাইটেরিয়া থাকে প্রত্যেকটা জিনিসের, সেই ক্রাইটেরিয়াটা কোথায়, এটা আমার একটা বড় আহ, আমার একটা জানার জায়গা, মানে আমি ঠিক বুঝতে পারি না সেই জায়গাটা। আর যেটা অভ্যুদয় বললো যে চাকরি করে থিয়েটার করা যায়, এটা না মানে ওই নদীর ওপারে থেকে এপারটা খুব ভালো লাগে, মানে ব্যাপারটা হয়ে গেছে সেই জায়গায়। কিন্তু আমি হ্যাঁ এখানে আর একটা জিনিসও বলবো যে থিয়েটার আলটিমেটলি তো আমাদের পকেটে সেই পয়সা দেয় না যে আম, আমি আলটিমেটলি অভিনয়টা করেই আমি আমার জীবন ধারণ করতে পারবো। সেখান থেকে আমার কোথাও মনে হয় এটা আমি আমার দিক থেকে বিচার করেছিলাম, কিন্তু আলটিমেটলি পারিনি, হয়তো পরবর্তীকালে পারবো। সেটা হচ্ছে যে থিয়েটার যেহেতু ক্ষেত্রটা অনেক বড়, তাই থিয়েটারে যেমন আলো আছে, কস্টিউম আছে, মেকআপ আছে, স্টেজ আছে, স্টেজ ক্রাফট আছে, হল আছে, তো আমরা তো শুধু অভিনয়টা করি না, তার সাথে নিশ্চয়ই অভিনয়, আমি জানি ও ভালো মিউজিক করে, নিশ্চয়ই শান্ত আলো করতে পারে, তুমি পারমিতা নিশ্চয়ই তুমি এ করতে পারো, কস্টিউম করতে পারো, আমি হয়তো ধরো মেকআপটা শিখলাম, মেকআপ করতে পারি। তো আমরা কি এই দিক থেকে মানে আমরা থিয়েটারই আছি, থিয়েটারেরই কাজ করছি, হয়তো আজকে এই মাসের মধ্যে হয়তো আমরা 20 দিনই আমার মেকআপের জন্য কাজ আছে, আমরা 10 দিন অভিনয় করছি, কিন্তু আলটিমেটলি কিন্তু আমার ঘরে পয়সাটা ঢুকছে। তো এইভাবে কি আমরা ভাবতে পারি না? বা ধরো এমন একটা জায়গা, মানে যেটা আমি এখন রিসেন্টলি খুব দেখছি যে ধরো আহ নামটা ভুলে গেলাম, তপন দা, তপন দাকে দেখছি, কৌশিক দাকে দেখছি, আমাদের কাজল দাকে দেখছি, সৌম্য দাকে দেখছি, যে থিয়েটারটা করতে পারছে না, কিন্তু তার সাথে জীবন ধারণের জন্য কিন্তু আরেকটা পথ বেছে নিয়েছে। সেইটা আমার মনে হয় ওই টাইম স্প্যানটা আমাদের খুব একটা মেনটেন, মানে থিয়েটার করতে গেলে তো টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর। তো যদি আমরা সেই টাইম ম্যানেজ করে মানে ওই সকালের
ভোর 6টা থেকে সকাল 10টার মধ্যে যদি আমি এমন একটা কিছু করলাম যেটা আমার আলটিমেটলি ঘরে 10,000 টাকা আনছে বা 12,000 টাকা আনছে, এবং তারপরে আমি থিয়েটারটা করলাম, তাহলে আমার মনে হয় সেটা সুবিধা। কিন্তু ওই 10টা 5টা বেঁধে দেওয়ার চাকরি বোধহয় আমার মনে হয় এটা আমার আমার ক্ষেত্রে ধরে, যেহেতু আমি এই আম- জায়গা থেকে গেছি, তাই আমি হয়তো বলতে পারছি। বল বল বল। আচ্ছা। আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে আমি চাকরি কেউ কিছু মানে আমি বলছে? ধরো আমি চাকরির কথা বলি না, আমি বলছি আমি প্যারালাল ইনকাম সোর্সের কথা বলেছি। চাকরি মানে ও যেহেতু চাকরি নিয়ে আমাকে বললো তাই বলছি, কিন্তু আমি চাকরি অর্থে যে 10টা to 5টা চাকরি সোম থেকে শনি ওই চাকরির কথা আমি বলছি না, আমি বলছি প্যারালাল ইনকাম সোর্স একটা। হ্যাঁ মানে যেটা তুমি বললে যে মেকআপ যদি করতে পারে তো ভালো, হ্যাঁ মানে প্যারালাল একটা ইনকাম সোর্স রাখাই যায়। মানে সেটা চাকরিই হতে হবে সেই ইনকাম সোর্সটা, কেউ টিউশনিও করতে পারে, যা খুশি তাই করতে পারে আর কি, কেউ একটা ক্যাফে চালাতে পারে, যা খুশি তাই করতে পারে, মানে এরকম কোনো বাধ্যবাধকতা নিজে চাকরিই করতে হবে। বেশ। জ্যোতির্ময়দা একটা জায়গায় গিয়ে বললো যে আমরা যখন টেকনিশিয়ানদের পেমেন্ট দেওয়ার কথা ভাবি, তখন আমরা ভাবি না যে ওদেরকে আর এই শোটা ফ্রিতে করে দে, লাইটটা ফ্রিতে করে দে বা মেকআপটা ফ্রিতে করে দে। কিন্তু একজন অ্যাক্টরকে দেওয়ার সময় আমরা বলে দিই এটা, যে একটু এই শোটা করে দে, পরের শোয়ে দিচ্ছি, বা তোকে খালি যাতায়াত ভাড়াটুকুই দেবো। তো সায়েন্স দা, তুমি একটা জায়গায় এটা বলো যে এটার ওয়ে আউট কি, বা তোমার এই দিক থেকে কি বক্তব্য আছে এটা নিয়ে? দেখ, ওয়ে আউট তো এইভাবে মানুষকে বলে কয়ে করানো যায় না। আমার ভেতরে যদি সেই বোধটা না কাজ করে, তুই আমাকে 100 বার কেন 1000 বার বললো আমি বুঝবো না সেটা। এটা ব্যাপারটা শুধুমাত্র থিয়েটারের ক্ষেত্রে না, যে কোনো আর্ট ফর্ম। যারা মিউজিক করি এখানে আমরা মানে 3জনই মিউজিক করি, তুইও নাচ করিস, ডান্সের সাথে আছিস। মানে এটা আমিও পাড়াতেও দেখেছি, ও তুই গান করিস তো গানটা করে দে না। পেমেন্টের কথা বললেই আমাদের না এবছর একটু কম আছে বুঝলি তো, কম করে নে। কম মানে কতটা কম সেটা বলা যাবে না, কতটা কম। কিন্তু অন্যদিকে তরল পানীয় কিন্তু গ্যালন গ্যালন ঢোকে, সে বেলায় টাকা আসে। মানে প্রচুর 4-5 রকমের বাজনা আছে, বা অন্যরকম মিউজিকের ক্ষেত্রে টাকা আসে, কিন্তু তুই যদি সুস্থ কোনো কাজ করিস সেখানে টাকা আসতে দিতে চায় না। ও নাটক করতে পয়সা লাগে নাকি, ও তো ওর হয়ে যায়। আরে বাবা, ও তো হয়ে যায়। এত বড় বড় যাদেরকে দেখছি তারা তো এমনি এমনি হয়নি। এই যে আমরা প্রত্যেকে যখন কোনো জায়গায় রিহার্সাল করতে যাই, তার একটা অটো ভাড়া আছে, রিক্সা ভাড়া আছে, আমরা ট্রেনে করে যাই ট্রেনের ভাড়া আছে। কিন্তু এই যে তুই বললি না যে এটা ওয়ে আউট কি, এই ওয়ে আউটটা না বলে কয়ে হয় না। মানে আমি যদি তোকে বলি আমার মনে হচ্ছে তোর কোনোটা কাজ খারাপ, আমি যদি তোকে বলি যে টুসু এই কাজটা করিস না তুই, আমার খারাপ মনে হচ্ছে, তোর কাছে ওটা ঠিক। এবার তুই যদি ভেতর থেকে না বুঝিস তাহলে তো সম্ভব না এটা, না। আমাদের এটা সবাইকে ফেস করতে হয়েছে। এটা করে দে, এটা আমি দেখছি, শুধু ভাড়াটা দিচ্ছি, কিন্তু সেটাও দেয় না। আচ্ছা। প্রথম 1 দিন 2 দিন 3 দিন দেয়, তারপরে আর দেয় তো না। সেই দিক থেকে আমার একটা প্রশ্ন, যে থিয়েটার থেকে রোজগার এই কথাটা বলতে গেলে কি, যে বক্স অফিস সেল কে মানে মেইন ইকোনমি হিসেবে ধরা যায়। তো সেই দিকটা নিয়ে কার কি বক্তব্য, যে টিকিট সেলিং বা নিজের প্রচার, নিজের নাটকের প্রচার বা প্রোডাকশনটার প্রচার, তো এই দিক থেকে কি আমরা মানে কোথায় পিছিয়ে গেছি? যে একটা মুভির ক্ষেত্রে কি হয়, অবশ্যই নাটক আর মুভি এক নয়, কখনোই এক হতে পারে না, কিন্তু এই যে সেল করা, পুশ সেল করা, বা একটা ফিল্ম কোথাও না কোথাও গিয়ে এতটা ফেমাস হয়ে যায়, কিন্তু নাটকটা যে হতে পারে না, এই যে এতটা যে পিছিয়ে গেছে নাটকটা, তো এই দিক থেকে কেমন কি বক্তব্য অভ্যুদয়? আমার এই নিয়ে বলতে গেলে আমার প্রথমেই যে মানে যে প্রসঙ্গটা মাথায় আসে সেইটা হচ্ছে গিয়ে অনেকেই অনেক মানুষেরই এটা একটা কমপ্লেন যে নাটক কেন বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারেনি, নাটক কেন বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারে না, এই নিয়ে অনেকের একটা কমপ্লেন আছে। তো এই কমপ্লেনটা আমার নিজেরও আছে, এবং আমি এর উত্তর খুঁজতে গিয়ে যেটা বেসিক্যালি খুঁজে পেয়েছি, ইনিশিয়ালি প্রথম উত্তর হিসেবে সেটা দেখেছি যে নাটক ম্যাক্সিমাম দর্শক বুঝতে পারে না, এটা দর্শকের দোষ না। ইনিশিয়ালি এমন ভাবে কি ম্যাক্সিমাম নাটক বানানো হয় যেটা দর্শকের মাথার উপর থেকে বেরোয়। মানে আমার নিজের হয়েছে প্রচুর নাটক আমি
দেখতে গেছি অনেক নাটক, আমি বুঝতে পারছি না কি বোঝাতে চাইছে। মানে বলা যায়, আমি বিশ্বাস করো বলা যায়, আরো সহজ ভাবে বলা যায়, আরো আরো আর্টিস্টিক্যালি এনরিচড ভাবে আরো সহজ করে বলা যায়। মানে আরো সহজ করে বলতে গেলে সেটা শিল্পগত ভাবে তা দুর্বল হয়ে যাবে এটা নয়, আরো অনেক সবল করেই বলা যায়। সেটা হয় না। মানে আমাদের অনেকের একটা ধারণা আছে, সেটা ম্যাক্সিমাম দলের ক্ষেত্রে আমি দেখেছি। সেই ধারণাটা হচ্ছে গিয়ে যে আমি একটা জিনিস বোঝাবো, আমি একটা নাটকটার মানে মোটোটাই, নাটকটা করার মোটোটাই সেটা আমি বোঝাবো, সেই বোঝাতে গিয়ে আমি এমন একটা ওয়ে নেব, সেই ওয়েটা সেটা খুব কঠিন একটা ওয়ে হবে। আমি দেখেছি অনেক দর্শক বুঝতে পারে না। হ্যাঁ, যেমন মেটাফর বুঝতে পারে না। এবার এবার এইটা ভাবতে গেলে আমার প্রথমে মাথায় আছে চার্লি চ্যাপলিনের সিনেমার কথা। চার্লি চ্যাপলিনের সিনেমা হচ্ছে মানে পৃথিবীতে এখনো বাচ্চা থেকে বুড়ো সবাই দেখে, সমানভাবে দেখে। চার্লি চ্যাপলিনের সিনেমাতে কি কোনো বিষয় ছিল না, কোনো সময় ধরা ছিল না, কিছুর বিরুদ্ধে কথা বলা ছিল না, মেটাফর ছিল না? প্রচুর মেটাফর ছিল। এবং কিন্তু চার্লি চ্যাপলিনের সিনেমা এত একটা সবথেকে মানে বলা যেতে পারে অন্যতম সেরা উদাহরণ এখানেই, যে চার্লি চ্যাপলিন নিজে সেই সিনেমাগুলোতে মেটাফরগুলো কেমন ভাবে ইউজ করেছিলেন, সেটা প্যারালালি আর্টিস্টিক্যালি এনরিচড, এবং প্যারালালি সেটা মাসরা কমিউনিকেটও করতে পারে। ঠিক আছে, যেমন ওই সিনেমাটা মডার্ন টাইমসেই মনে হয়, মডার্ন টাইমসে একটা সিনেমাটা শুরু হয় অনেক ভেড়ার পাল যাচ্ছে, এবং সেই সিনেমাতে আরেকটা সিন দেখানো হয় যেটা আজকে প্রচুর শ্রমিকেরা যাচ্ছে ভেড়ার মতো করে দল বেঁধে। ওই সময়টা কখন? ওই সময়টা হচ্ছে আমেরিকা একটা যুদ্ধে জিতেছে, এবং আমেরিকার যে শ্রমিকদের ওভাবে ট্রিট করা হতো আমেরিকাতে। তো এটা একটা মেটাফর, যে একটা কারখানায় কাজ করছে যেখানে ও দুটো স্ক্রু ড্রাইভার নিয়ে শুধু ঘুরিয়েই যাচ্ছে, একবারও যন্ত্রের মধ্যে ঢুকে যায়। এটা কি? এটা কিসের মেটাফর? এই মেটাফরটা হচ্ছে চারিদিকে যন্ত্র সভ্যতার সূচনা হচ্ছে, যন্ত্র সভ্যতার মধ্যে মানুষও কোথাও গিয়ে যন্ত্রের মধ্যে ঢুকে যাচ্ছে, যন্ত্র হয়ে যাচ্ছে, সে কন্টিনিউ দুটো স্ক্রু নিয়ে ঘোরাতেই থাকে। এই যে মেটাফর গুলো বাচ্চারা দেখে হাসে, প্রচুর অনেকে বড়রাও দেখে হাসে, কিন্তু যারা বুঝতে পারে, যাদের বোঝার, তারা কিন্তু বুঝেও যায় যে কিসে কি মানে কোন সময়কে ইন্ডিকেট করতে চাইছে। আমি বলছি যে আমাদের থিয়েটারে এই প্র্যাকটিসটা আমি খুব কম দেখি, মানে 20% কি 30% আমি প্র্যাকটিসটা দেখি, যেখানে একটা সুন্দরভাবে একটা মেটাফরকে ইউজ করা হচ্ছে, কিন্তু সেই মেটাফরটা মাস অ্যাপিলিংও হচ্ছে প্যারালালি, মানে যাতে দর্শকও দেখতে আসে, মানে দর্শকের কাছে বিষয়টা সহজবোধ্য হোক, সহজ পাচ্য হোক। এই সহজ পাচ্য হয় না, যার জন্য দর্শকেরা আসতে চায় না। আমি প্রচুর দর্শকের কাছে শুনেছি এটা কি হচ্ছে, বুঝতে পারছি না, এই একরকমের। আর প্যারালালি আমি এরকম নাটকে দেখেছি মেটাফরের ইউজ হচ্ছে, মানে খুব সুন্দরভাবে প্রেজেন্টেড নাটক। একটা আমি রিসেন্টলি দেখেছি একটা নাটক, মানে খুব সুন্দরভাবে নাটকটা দেখানো, এবং দারুণ কাজ। দর্শক বুঝতে পারছে না, দর্শক হাসছে, একটা সিনে হাসছে, কিন্তু ওটা হাসির বিশ্বাস মানে কেউ যদি বুঝতে পারে ওখানে হাসবে না। কোথাও গিয়ে আমরা দর্শককে বোঝাতে পারছি না, আর কোথাও গিয়ে দর্শক বুঝতে পারছে না, তাই আসছে না। এই ডিস্টেন্স তৈরি হচ্ছে, এই ডিস্টেন্সের জায়গা থেকে দর্শক কম আসছে, এই কম আসা থেকে বক্স অফিসে একটা চাপ পড়ছে, টিকিট সেল কম হচ্ছে। আমাদের এখনো একটা টেন্ডেন্সি থাকে যে আমরা প্রচুর টিকিট কমপ্লিমেন্টারিতে দিয়ে দিই, তাই জন্য, কারণ অন্তত হলটা তো ভরুক, ফ্রিতে দিই, 5টা বন্ধুকে দিয়ে দিই, যে হলটা তো ভরুক। এই কমপ্লিমেন্টারি টিকিটে লাভ হচ্ছে না। লাভ না হওয়ায় যে কটা টিকিট সেল হচ্ছে, সেই টিকিট সেলের টাকা হয়ে যাচ্ছে মানে প্রথমে যাচ্ছে হল বুকিং এ, দ্বিতীয়ত যাচ্ছে টেকনিশিয়ানসদের তাদের কনভিনিয়েন্স, তাদের টাকা, তাদের লাইটের ভাড়া, যারা মেকআপ আর্টিস্ট তাদের মেকআপের ভাড়া, যারা অভিনয় করছে তাদের বেসিক একটা ন্যূনতম টিফিন, চা, একটা সাউন্ড, এতে চলে যাচ্ছে। তো ফাইনালি সব থেকে জ্যোতির্ময় দাও বললো, সায়ন দাও বললো যে ফাইনালি অভিনেতারা একদম শেষে পড়ে থাকে। তো তাদের কাছে টাকা পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না, বা যারা একটু অভিজ্ঞ অভিনেতা, যারা অনেকদিন ধরে কাজ করছেন, তারা ফাইনালি তাদের যে একটা কনভিনিয়েন্স থাকে, তারা যেটা মানে মানে পাওয়ার যোগ্যতা রাখেন, তারা সেই যোগ্য সম্মানটাই পাচ্ছেন, কিন্তু বাকিরা হয়তো পাচ্ছে না বা কম পাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে। তাই ওই একটা ওই ডিসব্যালেন্স তো হয়েই রয়েছে আর কি, এটাই। আচ্ছা, তাহলে মানে কোথাও গিয়ে কি এরকম হচ্ছে যে মানে আমরা নাট্যকর্মী যারা, মানে আমরাই যে প্রোডাকশনটায় কাজ করছি, মানে আমরাই হয়তো কোনো একটা জায়গায় গিয়ে আমরাই দর্শক আনতে পারছি না, মানে দর্শক আনতে আমরা মানে ব্যর্থ হচ্ছি, আমাদের কাজ অতটা পলিশড, অতটা সহজবোধ্য হচ্ছে না, তাই মানে
জ্যোতির্ময়দার হ্যাঁ। এই বক্তব্যটা কি বলার আছে? আমার যেমন বেশ কিছু মানে বলার আছে। অভিনয়ের কথাটা শুনে একদম ওকে আমি সাপোর্ট করছি, এবং যে কথাটা আমার বারবার মনে হয় যে শম্ভু মিত্র তো রক্ত করবী করেছিলেন, তো সেই সময় কি দর্শকের মানে আহ, হুড়মুড়িয়ে তো দর্শক দেখতে এসেছে। উৎপল দত্ত তো আহ উম, আহ, কি বলবো, ওই নাটকটা যা ভুলে যাচ্ছে, বল যেটা মিনার্ভায় হয়েছিল, আহা আহা ভুলে গেলাম। আহ, ওই নাটকও দেখতে এসেছে তো দর্শক। হ্যাঁ, এখন কি হয়ে গেছে আমি যদি বলি, আজকে 2020-তে বা 2019-এ সবার হাতে করে একটা ফোন এসেছে, সবার বাড়িতে বাড়িতে টিভি, সিরিয়াল, যার দরুন তারা অলরেডি একটা এন্টারটেনমেন্টের রসদ পেয়ে যাচ্ছে। সেই এন্টারটেনমেন্টের রসদের জন্য তারা থিয়েটারে যাচ্ছে না। এটা একটা ফার্স্ট কথা আমার মনে হয়। দ্বিতীয় কথা সেটা হচ্ছে, থিয়েটারের ক্ষেত্রে না, মানে ধরো আজকের 2020-তে আমি যদি দাঁড়িয়ে দেখি যে 10টা প্রোডাকশন হয়েছে, সেই 10টা প্রোডাকশনের মধ্যে আমি ঘুরে ঘুরে 10টা প্রোডাকশন দেখলাম, এবং দেখার পরে আমি দেখছি তার মধ্যে একটা প্রোডাকশন যেটা আমি নিজে রিলেট করতে পারছি, এবং আলটিমেটলি 2 ঘন্টা আমাকে মানে বসিয়েছে, কাঁদিয়েছে, হাসিয়েছে, অনুভব করিয়েছে। বাড়িতে এসে আমি ঘুমোতে পারছি না। কিন্তু আর বাদ বাকি 9টা প্রোডাকশন, এবার ধরো তুমি আর অভুদয় 5টা প্রোডাকশন দেখলে বা 3টে প্রোডাকশন দেখলে 100 টাকা খরচা করে, 100 টাকা নয়, আলটিমেটলি তো 300 টাকা খরচা হয়, তোমার যাতায়াত ভাড়া আছে, রোল খাওয়া আছে, যাই হোক হোয়াট এভার ইট ইজ, একটা কনভিয়েন্স আছে। সেখানে কিন্তু তুমি দেখলে যে 3টে প্রোডাকশন দেখার পরে ধুর এর কি হচ্ছে, এ তো কিছুই বুঝতে পারছি না, বা মানে মানে আলটিমেটলি আমার ভালোই লাগছে না। তো সেখান থেকে আমি কি করে ইন্টারেস্টটা পাবো যে আমি যে 9 নম্বর প্রোডাকশনটা দেখতে যাব সেটা একটা মারাত্মক প্রোডাকশন। সেটা হয়তো প্রচার হচ্ছে, মানে খুব সত্যি কথা, ডানা, আমি জানি না ডানা কেউ দেখেছে কিনা এখানে। ডানা একটা অসম্ভব, একটা জোরালো প্রোডাকশন, একটা অসম্ভব ভালো প্রোডাকশন, কিন্তু কত প্রচার পেয়েছে ডানা, এবং ডানা প্রচার পাওয়ার যখন শুরু হলো তখন আলটিমেটলি লকডাউন হয়ে গেল। তো এইটা তো আমাদের একটা বাংলা থিয়েটারের বড় ফ্যাক্টর, মানে এত থিয়েটার করছে কিন্তু থিয়েটারের মান নেই। মানে কি কি থিয়েটার আমি দেখতে যাচ্ছি, আমি যখন একাডেমিতে বসছি, আমি সাম্প্রতিককালে একটা থিয়েটার দেখতে গেলাম, একাডেমিতে 100 টাকা খরচা করে গেলাম, আমি বেরিয়ে মনে হচ্ছে কি যে মানে মানে 2 অক্ষরের মুখ দিয়ে বেরিয়েই গেল, কি করব। মানে এই রকমই থিয়েটার আজকে বাংলা থিয়েটার আমরা দেখতে পাচ্ছি। মানে সেখানে আমি থিয়েটারকে কি জায়গায় নিয়ে যাব। আর আর একটা জিনিস আমার বড্ড বেশি মনে হয় যে আমরা বড্ড আত্মতৃপ্তিতে ভুগছি। মানে আগেও তো আমাদের এরকম প্যান্ডামিক সিচুয়েশন হয়েছে, এটা আমার খুব মনে হচ্ছিল আজকে লাইভে আসার আগে, যে এমন কি হতে পারতো না, কারণ বাস বেরোচ্ছে, অলরেডি সরকার থেকে বলাও হয়ে গেছে যে আহ, একটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, সেটাকে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বলে আখ্যা করা হলো, কিন্তু তাদের হুম। যারা কাজ করে তাদেরকে শিল্পী হিসাবে বলা হলো, কিন্তু বাদবাকি যারা থিয়েটার করে বা অন্যান্য শিল্প চর্চা করে তারা কোনো শিল্পী নয়, বা তাদের কোনো তারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি যুক্ত নয়। যাই হোক, তো সেখান থেকে মনে হয় যে সবকিছুই তো নর্মাল হয়ে গেছে, তো আজকের আলোচনাটা কেন আমরা এরকম লাইভে করি? আমরা কেন 10 জন বা 11 জন 20 জন মিলে কেন সামনে বসে হাতে হাত মিলিয়ে একটা কিছু আলোচনা করলাম? সেইটা মনে হয় বড্ড এফেক্টিভ। এই লাইভ সেশন গুলো তো ঠিক আছে, চলো হচ্ছে, মানে এটা আহ, হয়তো আজকে 1000 জন দেখছে, কালকে 2000 জন দেখবে, 3000 হলো ভিউজ, ওই দেখার পরে অফ করে রেখে দেবে, কিন্তু আলটিমেটলি তো আমাদের থিয়েটার তো আলটিমেটলি একটা হাতে করি কাজ। যতক্ষণ না আমরা হাতে করি কিছু একটা কাজ করছি, এবং হাতে করি যে দলটি করে দেখিয়ে দিল যে তারা বিসর্জন এখন সুখচর পাইন ঠাকুর বাড়িতে করছেন, থিয়েটার তো শুরু হয়ে গেছে, কিন্তু আমরা কোথাও যারা ওই নিজের সিটটাতে বসে বেশ গরম ফিল করি, তারা আমরা কোথাও এগোতে পারছি না। তারা আমরা মনে করছি কি যারে ও আসলে তো আমার বাড়িতে করোনা হয়, কেন? তারা তো মনে করছে না, তারা তো ঠিক এগিয়ে যেতে পারছে। তো এই জায়গা থেকে মনে হয় আর একটা কোথাও মনে হয় যে থিয়েটারের দিক থেকে কোথাও একটা ভালো হতে পারে যে আঞ্চলিক থিয়েটারটাকে কোথাও একটু প্রসারিত করা। মানে কলকাতায় থিয়েটার করব, ওই মধুসূদন গিরিশ একাডেমিতে থিয়েটার করব কেন? আমি যদি হাওড়ায় থাকি, কেন আমি হাওড়াতে থিয়েটারটাকে আরেকটু স্প্রেড করব না? আগে তো নিজের জায়গাতে আমি আমার খুঁটিটাকে শক্ত করি, তারপরে তো আমি বাইরে যাব। এটা আমার কোথাও মনে হয়, কারণ
অভুদায় গোবরডাঙ্গা নকশায় করেছে, মানে আমি যখন নকশায় ফেস্টিভ্যালে পড়তে গেছি, সেটা রমরমা ব্যাপার। তো সেই রমরমা ব্যাপারটা তো তারা গোবরডাঙ্গা অলরেডি খুঁটিটা গেড়ে করে ফেলেছে, তারপরে তো কলকাতায় এসে গোবরডাঙ্গা নকশা আমি একাডেমিতে শো দেখেছি, রবীন্দ্র সদনও দেখেছি তারা করেছে। তো সেই জায়গা থেকে মনে হয় কোথাও আঞ্চলিক থিয়েটারটাকেও আমাদের আরেকটু প্রসারিত করা উচিত, ভাবা উচিত। বেশ বেশ। আমাদের একজন ভিউয়ার, সে আমাদের একটা প্রশ্ন তুলে দিয়েছে, রঞ্জিত চৌধুরী, যে কোনো দল তার প্রোডাকশন যখন তৈরি করে, তো সেখানে মার্কেট সিচুয়েশনের প্রেক্ষিতটা বিচার করে কতটা করা এটা জরুরি, সেটা নিয়ে আলোচনা করা হোক। সায়নদা, তোমার এটা বক্তব্য কি এই বিষয়ে? যে না, উনি কোনো কি একটা বলতে চাইছেন প্রোডাকশন আমার না যখন ক্লিয়ার তৈরি নয়। করে, আচ্ছা, হুম হুম মানে কোনো একটা দল যখন কোনো একটা প্রোডাকশন তৈরি করে, হুম তখন সেই ক্ষেত্রে মার্কেট সিচুয়েশন এটার উপর ডিপেন্ড করে কতটা তৈরি করা উচিত, মানে এই দিকটা একবার আলোচনা করো। মার্কেট সিচুয়েশন, বাহ, ওয়ার্ডটা বেশ ভালো লাগলো শুনে। ব্যাপারটা হচ্ছে, আমি একটু পরে আসছি, মানে আমাদের প্রত্যেকে আমরা কোনো না কোনো দল সাথে যুক্ত, আমরা তাদের একটা সময় গিয়ে তাদের ফেস্টিভ্যাল হয়। তুই একটু আগে বলছিলিস না যে আমাদের টিকিট সেল করতে গিয়ে কি কি সমস্যার আমরা সম্মুখীন হই আর কি। আমাদের যেটা সম্মুখীন হতে হয়, মানে এখন দেখবি অনেকেই বলে যে ভালো থিয়েটার কেন হচ্ছে না, অভ্যুদয় বললো। মানে প্রথম কথা, থিয়েটারে দর্শক আসছে না, সব ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু মানুষে না, মানে যেটা আমরা মুখোমুখি হয়েছি, কটা স্টার আসছে, কে কে আসছে বা নিয়ে আসছিস। মানে আমি নাটক দেখতে যাচ্ছি, মানে আমার মাথায় এটাই ঢুকে গেছে যে আমি দেখতে গিয়ে আজকে আমি কোনো ফিল্ম স্টারকে দেখবো, যদি না দেখি আমি সেদিকে যাবো না। মানে এটা হয়েছে আমাদের ফেস্টিভ্যালে, যেদিনকে অনেক স্টার থাকে সেদিনকে মানে প্রচুর লোক থাকে, এটা সবাই মনে হয় ফেস করেছে। কিন্তু যেদিনকে আমাদের দলের লোক থাকে, খুব কাছের লোক ছাড়া কেউ আসে না দেখতে। ও, তোরা করছিস তো, হ্যাঁ তোরা তো ভালোই করবি, কিন্তু আসে না তারা। টিকিট কাটতে গিয়ে আজকে, ও তোরা এবার কাকে কাকে নিয়ে আসছিস, ও আচ্ছা, ও তোরা আমি অমুক ভট্টাচার্যকে পেলি না, ওর অমুক চট্টোপাধ্যায়কে পেলি না, আমি কারোর নাম নিচ্ছি না। তো আমাদের মাথাতেই যদি এটা গেঁথে যায় যে আমরা থিয়েটার করতে গিয়ে আমি সিনেমার কোনো স্টারকে দেখবো, তাহলে তো আপনারা বাবা সিনেমায় দেখতে পারেন, তাহলে থিয়েটার কেন দেখতে আসে, তাই না? আমরা তো জানি দুটোর পথ আলাদা, দুটো দর্শকও আলাদা। হ্যাঁ মানছি, হয়তো এটা আমাদেরই ভুল যে আমরা সেভাবে তৈরি করতে পারি, এটা একটা ভুল হতেই পারে। কিন্তু এইগুলো আমার সম্মুখীন হয় যে, ও তোরা এবারে কাউকে আসছিস না। দর্শক যদি, আলটিমেটলি তো আমরা দর্শকের জন্য সবকিছু করি, গান বল, নাচ বল, একটা স্টেজ লাগে, একটা দর্শক লাগে, এটা তো মূল জিনিস। একটা জায়গায় আমরা অভিনয় করবো, লোকজন দেখতে আসবে। কিন্তু সেইখানেই যদি আমরা আমাদের দলের, মানে আমাদের ঘরের যখন প্রোডাকশন হয়, তখন আমাদের খুব নিজের কাছের লোক ছাড়া কেউ আসে না দেখতে। ও তোরা নাটক করছিস তো, ভালো করছিস, ওই কোথাও না একটা গিয়ে ওই কানেকশনের অভাবটা হয় আমাদের। এখন তো আরো ওয়েব সিরিজ চলে এসছে, আর আমাদের মধ্যে এমনিতেই তো আগে যেমন ছিল, আমাদের একটা একান্নবর্তী পরিবার ছিল, বাবা কাকা জ্যাঠা, এখন তো ডাকও পাল্টে গেছে। এখন আর কেউ কাকা জ্যাঠা মামা সব বলে না, আন্টি 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 আঙ্কেল। এমনিতেই তো দূরত্ব বেড়েছিল, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে আমরা, করোনা সেটা আরো বাড়িয়ে দিল। এখন তো মানুষ মানুষকে মানে, আগে যেমন আরে ভাই গলা জড়িয়ে ধরে, এখন তো সেটাও ভয় পাচ্ছে, পাশের বাড়ির ছেলেটা পাশে, ও দূরে থাক রে, দূরে থাক। এটা তো একটা ভয়ঙ্কর সমস্যা না, সবকিছু হচ্ছে, রেলে যাতায়াত হচ্ছে, বাসে যাতায়াত হচ্ছে, থিয়েটারের সময় যত সমস্যা। সুশান্ত সিংকে নিয়ে মাতামাতি তো তুঙ্গে, একদম পুরো ফেসবুক একদম মানে উঠে যাচ্ছে। বেঁচে থাকলে মানুষটাকে এত সাপোর্ট করেছে কিনা আমার সন্দেহ আছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সুশান্ত সিং মানে এদিক ওদিক পড়ে আছে। শুধু কি ফিল্ম জগৎ না, এটা মানে থিয়েটার জগতে প্রচুর আছে এরকম। মানে মানুষকে মরে গেলেই তার মর্যাদাটা বাড়ে বা তার ভ্যালুটা বাড়ে। তুই আমাকে বল না, আমরা থিয়েটার মানুষ কেন করবে? অভিদয় বলছিল না, কি কথা বলেছিল, আমাদের তো অবশ্যই প্যারালাল একটা ইনকাম সোর্স তৈরি করে রাখতেই হবে। একটাকে তো আমরা নিজেরই একটা হতাশায় পড়ে যাবো রাত্রিবেলায়, কি খাবো পরের দিনকে, কারণ আমাদের তো সেই সেই ক্যাপাটা নেই, আমাদের সেই হাতে তো টাকা পাচ্ছি না আমরা। তো আমরা যখন
মার্কেট ভ্যালু নিয়ে আমরা যে নাটক করবো, আপনারা যদি দেখতে আসেন আমরা অবশ্যই করবো, কেন করবো না? হ্যাঁ, বেশ। আমি হয়তো একরকম ভাবছি, দর্শক হয়তো অন্যরকম ভাবছে, সে কানেকশন অভাব হচ্ছে, সেটা আপনাদের বলতে হবে না। এমন তো অনেক দূরত্ব নয়, আপনারা বলুন কোনটা সমস্যা হচ্ছে, সেটা আমরা অবশ্যই চিন্তা ভাবনা করবো। এছাড়া তো কোনো ওয়ে আউট দেখছি না, সহজ করে তো বলতেই হবে, মানে সবাই তো আর প্রচুর পড়াশোনা করে না, খুব স্বাভাবিক এটা। আমরা যখন বলছি সবাইকে নিয়ে করবো, তাহলে সবাইকে নিয়ে যখন সবার মতো করেই করতে হবে। আমি প্রচুর কঠিন জিনিসপত্র করলাম, আমি কতটা জানি সবাইকে দেখানোর চেষ্টা ভাবনা করলাম, কিন্তু আলটিমেটলি দর্শক বুঝলোই না, তাহলে তো সেটা ফল, সেটা আমার কোথাও সমস্যা হয়েছে, আমি ধরতে পারিনি সেটা। আচ্ছা, আমি এখানে একটা জায়গায় কেটে আমি একটা মানে অন্য প্রশ্নে চলে যাই আর কি। আমাদের একজন প্রিয় শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, শুভজিৎ দা বলেছে যে আমাদের কি মনে হচ্ছে যে বাংলা থিয়েটারে নতুন এবং ইউনিক কাজ করা মানে এটাকে কি খোলা মনে এরা গ্রহণ করতে পারছি, নাকি আমাদের থিয়েটার ডাইনামিক মুড ভুলে থমকে গেছে তার পরীক্ষার অঙ্গনে? অভ্যুদয়, এটা নিয়ে কিছু হ্যাঁ, বলুন। শুভজিৎ দা প্রশ্নটা করেছে, তো আমার এটা শুনি আমার শুভজিৎ দার নাটকের কথা মনে পড়লো, নাথিং টু সে। তো এই নাটকটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা নাটক। আমি জানি না এই নাটকটা অনেকে কেন দেখে না, এই নাটকটা কেন প্রচার পায় না, বা এই নাটকটার কেন বেশি শো হয় না, আমি সেটা ভাবি। কারণ এত ভালো একটা নাটক, যে নাটকটা পুরো নন ভার্বাল এবং জিব্রিশ ওয়ার্ড ইউজ করা হয়েছে, যে ওয়ার্ডের কোনো মানে নেই, যে ওয়ার্ড গুলো কিছু কিছু মানে নেই আর কি। তো এইরকম কাজও হচ্ছে, এবং আমার মনে হয় যে আমি আমাদের জেনারেশন বা আমাদের বয়সী ছেলে মেয়েদের কথা আমি সারা মানে রাজ্যের কথা আমি জানি না, বা কিন্তু আমি আমার পরিচিত মহলের অনেক বন্ধুদের জানি যারা এইরকম কাজ, যারা একটু অন্য রকমের কাজ, যারা একটু পরীক্ষামূলক কাজ, বা যারা একটু প্রসেনিয়ামের ওই বন্ধ ঘরের বাইরে বেরিয়ে একটা নতুন স্পেস খুঁজে বের করা, নতুন নতুন একটা জায়গায় তৈরি করা কিছু কি বলবো আর্টিস্টিক ভাবে প্রেজেন্টেড কোনো কাজকে আমার কিছু বন্ধুরা বা আমার চেনা পরিচিত মহলের অনেকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে এবং দেখতে যায়। এবং তো এখানে না আমি আমার দায়িত্ব এবং আমার যে আমার সারাউন্ডিং কিছু বন্ধুদের দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারি, যে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, এবং সত্যি কথা বলতে আমরা আরো দেখতে চাই। কারণ এইগুলো না একটা রসদ যোগায়। কারণ আমার যেটা মনে হয়, কারণ আমি প্রচুর নাটক দেখতে গেছি, প্রচুর নাটক দেখতে গিয়ে আমার খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে। আমি হয়তো খুব বেশি জানি না, কিন্তু আমার কম জানা থেকে আমার খারাপ অভিজ্ঞতা হয়েছে। আমি মাঝখান থেকে বেরিয়ে এসেছি, মাথা ধরেছে, হ্যাঁ মানে এরকম যাচ্ছে তাই অভিজ্ঞতা। আমি রিসেন্টলি অনেক কম নাটক দেখতে যাই, কিন্তু তাই বেছে বেছে দেখতে যাই। এবং বিশ্বাস করো তোমরা, সেটা হচ্ছে আমি ডিরেক্টরের নাম দেখে নাটক দেখতে যাই। কারণ এইটা ছাড়া আমি ফাইনালি আর খুব একটা পাচ্ছি না খুঁজে। আর আমি বুঝে গেছি, মানে এটা হয়তো একটা খুব জাজমেন্টাল বক্তব্য হয়ে গেল, কিন্তু আমি ডিরেক্টরের নাম দেখে নাটক দেখতে যাই। আমার একটা সেই ডিরেক্টরের নামটার প্রতি ভরসা আছে, কারণ আমি তার সেই ডিরেক্টরের আগের কাজ দেখেছি, এবং আমার তো কিছু সেন্সিটিভিটি তৈরি হয়েছে। সেখান থেকে আমি বুঝতে পারি যে কোন ডিরেক্টর এর কাজের মান কিরকম, এবং আমি যেহেতু তার আগের কাজ দেখেছি, পাস্ট এক্সপিরিয়েন্স থেকে দেখতে। যেমন শুভজিৎ দা যদি আবার নতুন একটা নাটক করে, আমি সেখানে করতেও চাইবো। বা আমি দেবাশিস দার কাছে কাজ করি, আমি দেবাশিস দার প্রত্যেকটা কাজ থেকে প্রত্যেকটা কাজের মানে প্রসেস পুরো আলাদা। একটা নতুন স্পেস খুঁজে বার করা, একটা নতুন স্পেসকে নতুন ভাবে ইউটিলাইজ করার যে ধরন, এইগুলো থেকে না শেখা যায়। কারণ আমাদের যারা সিরিয়াসলি থিয়েটার চর্চা করতে চায়, তাদের কাছে না এই নাটকগুলো শুধু দেখার জন্য না, এটা শেখার জন্য লাগে। মানে আমরা শিখি, মানে ওই নাটকগুলো দেখে যে আমাদের একটা কি ফিলিং হয় সেটা আমরা বুঝি। কারণ এটা প্রত্যেক মুহূর্তে একটা এনরিচমেন্ট হয়, একটা ভেতরে 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 এনরিচমেন্ট হয়। মনে হয় যে না দেখছি নতুন কিছু দেখছি, বা এটা এভাবে তো হতে পারে, এইভাবেও তো একটা জিনিসের এক্সিকিউশন হতে পারে, এভাবেও তো একটা গল্প বলা যেতে পারে। এইগুলো খুব দরকার। এবং সেইখান থেকে আমার মনে হয় যে নতুন কাজ যাদের দেখার তাগিদ আছে না, তারা ঠিক দেখে। মানে আমি তো অন্তত দেখি, আমি নিজের এই তাগিদ থেকে দেখি। এবং এইখানে আমার একটা কথা মনে হয়, জ্যোতির্ময়দা শুরুতে বললো যে শম্ভু মিত্র বা উৎপল দত্তের সময়ে অনেক দর্শক যেত, সেখানে সমস্যাটা ওখানেই যে এখন আর শম্ভু মিত্র উৎপল দত্তের সময় নেই, এইটা অনেকে বুঝতে পারে না। শম্ভু মিত্র উৎপল দত্তের সময় সে চলে গেছে, এবং তারা যেভাবে নাটক করতেন এবং তাদের যে প্রসেস ছিল, তাদের যে দর্শক ছিল, সেই দর্শক এখন নেই, তাদের নাটকের প্রসেস এখন আলাদা।
ইভেন তারা যদি এখনকার সময় নাটক করতেন, এখনকার সময় থিয়েটার করতেন, আমি শিওর তারা তারা তখন যেভাবে করেছেন এখন সেভাবে করতেন না। তারা অন্য একটা ভয়েস বার করতেন, তারা অন্য একটা ওয়ে বার করতেন, অন্যভাবে নতুন করে বানাতেন, অন্যভাবে করতেন। এটাই তাই ওই সময় আর এই সময় তুলনা করাটা খুব আমার মনে হয় যে এটা, আমি জানি না, এটা মনে হয় না ঠিক। মানে আমরা তাদের পথ অনুসরণ করতে পারি, তারা একটা পথ দেখিয়েছেন, সেই পথে আমরা হাঁটতে পারি, কিন্তু তাদের অনুকরণও করতে পারি না, বা তারা কি করেছেন বলে আমরাও করব, এইটাও হতে পারে না। কারণ সব থেকে বড় উদাহরণ জ্যোতির্ময়দা দিল যে তাদের সময় এই কম্পিটিটর ছিল না, একটা একটা ওয়েব সিরিজ ছিল না, সবার হাতে একটা স্মার্টফোন ছিল না। এখন আমার এটা মাথায় রাখতে হবে যে আমার অভিনীত বা আমার নির্দেশিত বা যে এখানকার নির্দেশকের নির্দেশিত নাটক দেখতে যাচ্ছে, সে কিন্তু মাল্টিপ্লেক্স থেকে একটা অ্যাভেঞ্জার্স এর সিনেমা দেখে বেরিয়ে নাটকটা দেখতে যাচ্ছে। সে কিন্তু একটা প্রচন্ড ভিএফএক্স ওয়ালা, প্রচন্ড একটা ক্রিটিক্যালি বানানো, 2-3 বছর ধরে বানানো একটা সিনেমা দেখে বেরিয়ে পরের দিন একটা নাটক দেখতে যাচ্ছে। তো আমার কিন্তু টার্গেট এই অডিয়েন্সকে হলে আনা, আমার কিন্তু টার্গেট এই অডিয়েন্সদের জন্যও নাটকটা বানানো, তাহলেই কোথাও গিয়ে আমার নাটক সাকসেসফুল। কারণ আমি এই জেনারেশনের এই বয়সী ছেলে মেয়েদের কথাও বলতে পারছি। আমি যে জেনারেশনে দাঁড়িয়ে নাটকটা বানাচ্ছি, সেই জেনারেশনের ছেলেমেয়েরাও আমার নাটক সমানভাবে দেখতে আসছে, তাদের কাছে সমানভাবে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে আমার নাটক। যে প্যারাসাইট দেখে আমার নাটক দেখতে আসছে, আমার মনে হয় সেই আর্টটাই সাকসেসফুল, সেই আর্টটাই সাকসেসফুল। এবং সব হ্যাঁ বলো। এবং অভিযোগ সব থেকে বড় সমস্যা আমাদের এখনকার, মানে আমার মনে হয় কি বলতে, এখন না মানুষ, দর্শক না অনেক কিছু দেখে বুঝে দেখতে আসে। হ্যাঁ, এটা সত্যি। ফলে না আমাদের কোশ্চেন করতে পারি আমরা যে আপনি এটা করলেন, এটা ভুল বা ঠিক, এটা আমার পার্সপেক্টিভে। ফলে এখন কাজ করা, ভালো কাজ করলে অবশ্যই দেখতে আসবে, কেন দেখতে যাবেন? অ্যাপ্রিসিয়েটেড হয় ভালো কাজ, অবশ্যই অবশ্যই, এটা একদম ভালো কাজের এবার দুটো ব্যাপার আছে। ভালো কাজের দর্শক বেশি হবে না, ভালো কাজ হচ্ছে ওই আর্ট ফর আর্ট শেকার বলে একটা কথা আছে না, মানে আর্টিস্টদের জন্য তৈরি আর্ট, সেইটা হয়। মানে কিছু কিছু মানে প্রচুর কাজ হয় যেগুলো আর্ট ফর আর্ট শেকের উদাহরণ। মানে সেগুলো আর্টিস্টরাই, যারা প্রকৃতপক্ষে আর্টিস্ট বা প্রকৃতপক্ষে আর্ট নিয়ে চর্চা করে যারা, তারাই সেই নাটকগুলো খুঁজে খুঁজে দেখে নেবে, সেই আর্ট পিস গুলো খুঁজে খুঁজে দেখে নেবে, সেইটা একটা কথা। তো আমার মনে হয় কিছু কিছু কাজ এরকমও হওয়া উচিত যেটা শুধু আমরা শিক্ষার্থীরা, আমরা থিয়েটারের কি বলবো সিনসিয়ার স্টুডেন্টরা যেখান থেকে কিছু শিখতে পারি, সেরকম কাজও হচ্ছে। এবং সেরকম কাজ প্রচুর দর্শক লাগে না, সেরকম কাজের যারা মেকার তারাও চায় না যে তাদের নাটক প্রচুর দর্শক এসে সিটিপিটি দিয়ে ভরিয়ে দিক। তারা চায় যে কিছু বুদ্ধিমান দর্শক এসে চুপচাপ বসে নাটকটা দেখুক, কিছু বুঝুক, কিছু ফিল করুক, এবং বাড়ি চলে যাক, বাড়ি গিয়ে ভাবুক সেই নাটকটা, তাকে যেন ভাবায়। সেই মেকারটা কিন্তু সেটাই চায়। তো এই দুটোর দর্শক আবার আলাদা। তো আমার এটাই মনে হয় আর কি, মানে ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন সব সময় ছিল, আছে, এবং ফিউচারে থাকবেও। দর্শক হয়তো কম থাকবে, কোয়ান্টিটি কম থাকবে, কিন্তু কোয়ালিটির দর্শক প্রচুর থাকবে। বেশ, আমাদের আরেকজন ভিউয়ার দেবব্রত ব্যানার্জি, দেবুদা কালপিকে, দেবুদার একটা প্রশ্ন তুলে দিয়েছে যে পরীক্ষামূলক থিয়েটার আদৌ কি জুনিয়ররা গ্রহণ করছে? আদৌ কি সেই পরীক্ষামূলক থিয়েটারটার প্রয়োজন আছে? জ্যোতির্ময়দা, তোমার ভাবনা বলো এই বিষয়ে। আমার যেটা প্রথমেই বলা, সেটা কিন্তু আমি ওই তুলনামূলকটা আনতে চাইনি। মানে আমি যেটা বলতে চেয়েছি যে সেই সময় সৌম্যমিত্র রবীন্দ্রনাথ নিয়ে কাজ করেছেন, সেখানে লোক দেখতে এসেছে। হ্যাঁ, আমি কিন্তু বলতে চাইনি যে সেই কাজটাকে আমাকে অনুকরণ করতে হবে। সত্যি কথা, আমি তুলনার কথা, তোমার কথা বলছি না। প্রচুর মানুষের টেন্ডেন্সি আছে, আমি যেহেতু তুমি তুললে নামগুলো, আমি তাই তোমার কথা জাস্ট বললাম। একদম ম্যাক্সিমাম মানুষের টেন্ডেন্সি, সৌম্যমিত্র এই করেছিলেন, উৎপল দত্ত এই করেছিলেন, এইরকম একটা টেন্ডেন্সি চলে আসে প্রচুর মানুষ। মানে ধর আমি কাজ করতে গেছি, সেখানে হয়তো ডিরেক্টর অভিনয় করে দেখাচ্ছেন যে এরম ভাবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় করেছেন বা সৌম্যমিত্র করেছেন, এরম ভাবে করো। হ্যাঁ, এটাকেও ফেস করতে হয়েছে। তো সেখান থেকে আমি যেহেতু অভিনেতার দর্শকের দুজনের পার্সপেক্টিভ থেকে দুটো কথা বলবো। সেটা হচ্ছে, আমি যখন অভিনেতা তখন আলটিমেটলি আমাকে বিভিন্ন কাজ করে খেতে হবে। এবার আমি অ্যাজ এ অভিনেতা, আমি মাথায় আমার নীতি থেকে আমি ঠিক করলাম যে আমি শুধু আমার এক্সপেরিমেন্টাল থিয়েটার করে যাব, যেখান থেকে আমি কিছু শিক্ষা পাবো। আবার আর এক ধরনের অভিনেতা ঠিক করলো যে আমি কমার্শিয়ালাইজেশনের দিক থেকে যে থিয়েটার গুলো, যে বিশাল আলো, বিশাল হেন তেন, কোনো এক্সপেরিমেন্ট নেই, কিছু নেই, সেখানে আমি কাজ করব। আমার দিক থেকে আমি দুরকম ভাবে কাজ করব। কারণ আমাকে একদিক থেকে যেরকম
সেটা যেরকম অর্থ দিচ্ছে, মানে কমার্শিয়াল একটা থিয়েটার, সেখানে সত্যিকারের একটা বড় ধরনের অর্থ আছে, এটা মানতেই হবে। এটা আমি যেহেতু কাজ করেছি বলে আমি বলতে পারছি। সেখান থেকে যেমন অর্থ দিচ্ছে, সেরকমই আমাকে যদি এখন শুভজিৎ দা ডাকে বা দেবব্রত দা ডাকে, আমি দুজনেরই কাজ জানি। আমি কি তাদের কাজে না বলবো? কখনো না, কারণ সেই কাজটাকে কোথাও আমাকে অভিনেতা হিসেবে সমৃদ্ধ করছে। আমি তাদের থেকে আলটিমেটলি শিখতে পাচ্ছি, এবং প্রোডাকশনে থাকতে থাকতে, অভিনেতাদের সঙ্গে থাকতে থাকতে আমার নিজের কাছে আমি নিজেই ডেভেলপ করছি। সেখান থেকে একটা জিনিস মনে হয় অভিনেতার দিক থেকে, এটা আমি কোথাও দেখেছি এক্সপেরিমেন্টাল কাজ করতে গিয়ে, তো সেখানে ধরো আমরা 4 জন আছি, এবার না ধরো আমরা 15 জন আছি, 15 জনের মধ্যে ধরো দেবব্রতটা ডিরেকশন দিচ্ছে বা শুভজিৎ ডিরেকশন দিচ্ছে, একটা এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে। সেখান থেকে কি আমরা 15 জন একটারই সমস্তটা বুঝতে পারলো? মানে ধরো একটা কোনো সিনে বৃষ্টি পড়ছে বা আগুন জ্বলছে, বা একটি ছেলে চুপ করে বসে আছে, সে, আমি ঠিক বোঝাতে পারছি না, মানে সে এমন কিছু একটা কাজ করছে যেটা আহ আমাকে প্রশ্ন জাগাচ্ছে যে আচ্ছা শুভজিৎ দা, এটা কেন করলে ওই জায়গাটা, মানে এটা কি তোমার এই ছিল? এটা কিন্তু আমি আমার দিক থেকে জিজ্ঞাসা করছি, বা আমরা 4 জন জিজ্ঞাসা করছি, বা 4 জনের মধ্যে একজন বুঝতে পারি, বাদ বাকি কি 15 জন একটা সেটা বুঝে অভিনয় করছে? এটা আমার কাছে খুব একটা বড় প্রশ্ন, কারণ আমি দেখেছি সেটা হয় না বলেই, মানে আলটিমেটলি তো আমরা যতক্ষণ না বুঝতে পারি ততক্ষণ তো আমরা দর্শকের কাছে পৌঁছতে পারবো না, তাহলে দর্শক এসে কি বুঝবে এইটা। আর যদি আমি ডিরেক্টর দর্শকের কাছে, অ্যাক্টরের কমিউনিকেশনটা ক্লিয়ার থাকে না আর কি। একদম একদম। আর একটা কথা, দর্শকের দিক থেকে আমি যদি বলি, সেটা আহ মানে এক্সপেরিমেন্টাল দিক থেকে অভুদয় যেটা বললো না, সত্যিকারের দর্শক হয় না। মানে ওই 20 জন দর্শক হয়, 30 জন দর্শক হয়, কিন্তু হ্যাঁ 30 জন দর্শকের কাছে আলটিমেটলি নাটকটা পৌঁছয়। হয়তো সেটা প্রচার হতে 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 একটা বড় জায়গায় পৌঁছয়, কিন্তু আর একজন প্রশ্ন করেছিলেন কি করে আমরা কমার্শিয়াল করব, বা মানে আমাদের তো দর্শকের কথা মাথায় রেখেও থিয়েটারটা করতে হবে। তাহলে একটা জিনিস মনে হয় যে আমি যদি ডিরেক্টর হতাম, আমি বছরে 2টো প্রোডাকশন করতাম, একটা এক্সপেরিমেন্টাল, একটা কমার্শিয়াল। মানে আমি সব দর্শককেও খাওয়াচ্ছি একটা নাটক, আবার আমি একটা নাটক করছি যেটা আমি আমার নিজের কাজটাও পৌঁছাতে পারছি, আমি আমার নিজের খিদেটাও মেটাতে পারছি। এটা আমার কথা মনে হয়। হুম। সায়েন্স দা আর অভ্যুদয় দুজনকে আমি প্রশ্নটা করছি যে দেবুদার প্রশ্নটাই, যে পরীক্ষামূলক থিয়েটারটা কি আদৌ আমরা জুনিয়ররা গ্রহণ করছি? মানে এটার প্রয়োজনীয়তাটা কতটা পরীক্ষামূলক নাটকের? সায়নদা বলবে? অভ্যুদয় বলুক আগে, বলো। হ্যাঁ মানে নাকি আমি সায়েন্স বলবো। দা বলবে? তুমি বলো। আচ্ছা অভূত সায়নদা তুই বলে না, আমি বলবো। সায়নদা বলো। আচ্ছা আচ্ছা। আম, আমার যেটা পরীক্ষামূলক কাজের ক্ষেত্রে দেবুদা যেটা বলেছে, আমি দেবুদার প্রায় প্রত্যেকটা কাজই দেখেছি, এবং দেবুদার সাথে আমার সম্পর্কটা পুরো অন্য রকমের, দাদা ভাইয়ের মতো সম্পর্ক। তো দেবুদার ক্ষেত্রে বলি, দেবুদার কাজ কিন্তু আমি দেখেছি। এরকম পরীক্ষামূলক কাজ, সেই কাজগুলোকে, সেটা যদি আহ, আহ, আমার মনে হয় দেখে, মানে দর্শকেরা দেখছে, মানে হয়তো ওই প্রশ্নটা ওখানেই যে প্রচুর সংখ্যক দর্শক দেখছে না, কিন্তু যেই দর্শকেরা দেখতে যাচ্ছে, মানে যারা জার্নি করে বাড়ি থেকে বেরিয়ে, সে যখন জানে যে দেবব্রত মানে দেবব্রত ব্যানার্জি একটা নাটক করে, সে তার নাটকের প্যাটার্নটা এরকম হয়, একটা দর্শক যখন জেনে সেটা দেখতে যাচ্ছে, তার মানে তার কিন্তু কিছু সেখান থেকে পাওয়ার জন্যই যাচ্ছে। তো দর্শক, যে কটা দর্শক যাচ্ছে, 10টা দর্শক যাক, কিন্তু 10টা দর্শক কিন্তু জানার জন্যই যাচ্ছে। এইবার আমার কথা হচ্ছে, এক্সপেরিমেন্টাল থিয়েটার কি? এইখানে যদি আমি প্রশ্নটা রাখি, তাহলে আমার মনে হয় এই প্রচুর প্রচুর এরকম নির্দেশক আছেন যারা এক্সপেরিমেন্টাল থিয়েটারের নামে যেটা করেন, সেটা ফাইনালি ও বোঝা যায় না। আমি তো বুঝি না বাবা, মানে আমি এরকম দেখেছি, একটা এক্সপেরিমেন্টাল থিয়েটার মানেই আমাদের মানে আমি নাম তুলছি না, মানে আমি যাদের কাজ পছন্দ করি তাদের নাম বললাম, দেবুদা আছে, শুভদীপ দা আছে, এরকম অনেকে আছে, কিন্তু আমি আমি নাম তুলছি না কিছু মানুষের। তারা এক্সপেরিমেন্টাল থিয়েটার বলতে, এক্সপেরিমেন্টাল থিয়েটারের একটা আমাদের কলকাতায় একটা কি বলবো, ওই কি বলো ওটাকে, মানে একটা তীর্থক্ষেত্র আছে, সেটা হচ্ছে তৃপ্তি মিত্র সভাগৃহ, ঠিক আছে? সেখানে এক্সপেরিমেন্টাল থিয়েটার হয়, কিন্তু সেখানে যেটা হয়, আমি খুব বাজে বাজে সিচুয়েশন ফেস করেছি, মানে এরকম হয়েছে আমি উঠে চলে আসি। কারণ দর্শক না যখন একটা নাটক দেখতে যাচ্ছে, সে যখন পয়সা দিয়ে টিকিট কেটে তার সময় দিয়ে যাচ্ছে একটা জায়গায় জার্নি করে, তাহলে সে কিছু
যেখানে যাচ্ছে সেখানে কিছু কমফোর্টও পেতে চায়। দর্শক কিন্তু কমফোর্ট পেতে চায়, ঠিক আছে? দর্শক কিন্তু একটা আনকমফোর্টেবল পরিস্থিতিতে পড়ার জন্য পয়সা খরচা করে সময় লাগিয়ে যেতে চায় না। কোনো দর্শক চায় না, আনকমফোর্টেবল পরিস্থিতিতে পড়তে চায় না। একটা একটা না, মানে আমি বলছি দর্শক ভাবতেও চায়, কিন্তু আমি এই ভাবাটার ক্ষেত্রে যদি এই প্রশ্নটা আসে কমফোর্ট আনকমফোর্ট, দর্শককে জোর করে ভাবানো এবং দর্শক নিজে থেকে ভাবা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কিছু নাটক হয় মানে দর্শককে জোর করে মানে কমেডি নাটক হলে মানে জোর করে কাতুকুতু দিয়ে হাসানো, আর মানে একটা কমেডি নাটক দেখার পর আমরা সত্যি হাসি পাচ্ছে, মানে কৌতুকটা হ্যাঁ সেরম ভাবেই আমার কাছে পৌঁছচ্ছে, এইটা একটা কোথাও ডিফারেন্সটা হয়ে যায়। মানে হ্যাঁ, মানে আলটিমেটলি দর্শকের এরকম, কাছে আমি কি মানে আমি এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে বলছি, যেটা হয় এরকম নাটক হয়, মানে এমন কিছু একটা করছে, মানে ওরা চাইছে যে খুব ভাবুক দর্শক, হেভি ভাবুক, বিশাল ভাবুক, কিন্তু দর্শকের কাছে ওটা প্রেসার পড়ছে, একটা মেন্টাল প্রেসার দিচ্ছে ওটা দর্শক, এটা তখন একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়ছে। এরকম নাটক হয়, যেটা আমি শুনেছি, আমি 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 সৌভাগ্যবান যে আমি সেই নাটক দেখে যাইনি। দর্শকের গায়ে মোম ঢালা হচ্ছে, গরম মোম, সেটা এক্সপেরিমেন্ট বলছে। এবার আমি জানি না কেন দর্শক মানে দর্শক কেন যাবে, দর্শকের এক্সপেরিমেন্ট নিতে, সে তো চায়নি পোড়াই ছাকা খেতে চায়নি, তো দর্শক তো ওরভাবে চায়নি যে তাকে জোর করে ভাবানো হোক, একটা জোর করে প্রেশারাইজ করে ভাবানো হোক, সে তো চায়নি, সে চাইছে যে নিজে থেকেই যেন ভাবে, নিজে থেকেই যেন সে ভাবতে বাধ্য হয়, তাই না? এবার এই এক্সপেরিমেন্টের নামে যে ভুলভাল কাজ হয় সেগুলোর সংখ্যা খুব বেড়ে গেছে। এবার আমার মনে হয় যে মানে যে সংখ্যক মানুষ এই এক্সপেরিমেন্টাল কাজ থেকে বিমুখ হয়েছেন, সেই বিমুখ হওয়ার জন্য দায়ী এরাই, যারা এক্সপেরিমেন্টের নামে এইগুলো করে, এই মোম ঢালে, একটা অন্ধকারের মধ্যে কি করে কিছু বুঝতে পারি না, মানে মনে হয় কেন এলাম, কেন সময় নষ্ট করলাম। তার জন্য যারা সিরিয়াসলি একটা এক্সপেরিমেন্টাল কাজ করতে চাইছে তারা তার জন্য এফেক্টেড হয়। মানে এটা আমি দিনকে দিন দেখছি, মানে এটা এফেক্টেড হচ্ছে প্রচুর। মানে এই যে কেন দেবুদার নাটকে দর্শক হয় না? দেবুদা একটা পাতার বাসি বানালো, দেবুদা একটা টয় বানালো, এই টয়ে আমি দেখেছি ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে দর্শক নেই। তো একটা অমন ভালো নাটক, অমন ভালো নাটক, এটা মন দিয়ে দেখলে কিছু তো এটা রসাস্বাদন করা যায়, কিছু তো ডিরেক্টোরিয়াল ওয়ার্ক রয়েছে, দেখতে যায় না। আমার মনে হয় তার একটা কারণ হচ্ছে এক্সপেরিমেন্টাল থিয়েটারের নামে লোকজনের কাছে এমন একটা ধারণা পৌঁছে গেছে অলরেডি, সেইটা খুবই খারাপ, যার জন্য দর্শক আর ওই সেরকম এক্সপেরিমেন্ট মানে তার সেই অভিজ্ঞতার সাক্ষী হতে দ্বিতীয়বার যেতে চায় না। এই একটা মানে কি বলবো, এটা খুব খারাপ অবস্থা আর কি, খুবই একটা খারাপ এফেক্ট পড়ে গেছে। এটা দেবুদার কথার উত্তর। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুনলাম যে এক্সপেরিমেন্টাল থিয়েটার দর্শকরা কিভাবে গ্রহণ করছে। তো সায়নদার কাছে এটা আমার প্রশ্ন যে দর্শক নয়, ইয়াং আর্টিস্টরা কি এটা গ্রহণ করতে পারছে? হ্যাঁ, আমি এটাতে ঢুকতাম। ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, অভ্যুদয় ঠিকই বলেছিলিস। আমাদের সবুজ সাংস্কৃতিকের যে আমাদের ইন্টিমেট থিয়েটার আছে, নতুন নাটকটা আমাদের বৃষ্টি, আমরা অনেকবারই তৃপ্তি মিত্রতে শো করেছি, অনেকবার ফেস্টিভ্যালেও করেছি, অনেক ফেস্টিভ্যালে। তো ঠিকই বলেছিস, মানে অনেক এরকম দল এসছে, মানে হেভি ভাব, জামা কাপড়, চুলের কাটিং, চশমা টশমা পরে হেভি ভাব, মানে মানে মনে করছে ওরা একদম সেরা। ও বাবা, যখন নাটক শুরু হলো না, মানে ওটা প্রসেনিয়াম থিয়েটার করছে না, মানে পথনাটক করছে না, কি করছে কিচ্ছু বুঝতে পারছি না। এখান দিয়ে ঢুকে যাচ্ছে, এখান থেকে ঢুকে যাচ্ছে, দর্শককে লাথি মারছে, পড়ে যাচ্ছে, জল ছিটিয়ে দিচ্ছে। আমি যখন তৃপ্তি মিত্রতে নাটক করতে যাচ্ছি, আমার তো হলের কিছু ক্রাইটেরিয়া থাকে, এটা তুমি করতে পারবে না, এটা তুমি করতে পারবে না, কারণ ওই হলটা নিশ্চয়ই দেখেছিস অন্যরকম ভাবে তৈরি করা, সেখানে বারবার করে বলা আছে ওখানে তুমি স্মোক করতে পারবে না বা কিছু ধরাতে পারবে না। মানে এরকম দেখছে, ওপেন ধরাচ্ছে, বলা হচ্ছে। কি বলতো, এরা যখন কিছু করে না, অন্যান্য দল যখন ভালো কিছু করতে যায় তখন তাদের বাধা দেওয়া হয়। এখানে একটা কথা আমি বলবো, হম, বলবো হ্যাঁ বল। হ্যাঁ, সেটা হচ্ছে এই স্মোক করা নিয়ে, যেটা আমার মনে হয় এই যে রিজিডিটি গুলো রয়েছে না, এগুলোর জন্য কিছু কিছু যারা ঠিকঠাক ভাবে কাজ করতে যায়, এই আগুন ধরানো যাবে না, স্মোক করা যাবে না, একাডেমিতে আগুন ধরানো যাবে না, একাডেমিতে মানে বিভিন্ন রকম হলের এরকম কিছু নিয়ম কানুন রয়েছে। কিন্তু হ্যাঁ, সেই হ্যাঁ, আমরাই যখন একটা ন্যাশনাল থিয়েটারের একটা ব্রডওয়ে প্রোডাকশন দেখবো, ফ্র্যাঙ্কেস্টাইন দেখবো, তখন দেখবো স্টেজের মধ্যে আগুন ধরানো হচ্ছে, সেই সব দেখবো একদম বাবা একদম। বাবা কি দেখলাম, একটা ব্রডওয়ে প্রোডাকশনে আগুন ধরছে স্টেজের মধ্যে, মানে এইসব দেখে বলবো। কিন্তু কোথাও কি আমরাই আমাদের বাধা তো দিচ্ছি? টেকনিক্যালি, হ্যাঁ, আমার তো তাই মনে হয়। কেন কেন ধরানো হবে না? কেন সেই হলটাকে সেভাবে তৈরি করা হয়নি যেখানে সিগারেট ধরালে কোনো সমস্যা হবে না? কেন একটা হ্যাঁ, সেটা ডিরেক্টর, একটা সেটা তো একটাই সিনসিয়ার সমস্যা। ডিরেক্টর কেন কম্প্রোমাইজ করবে?
কেন একটা সিনসিয়ার ডিরেক্টর কম্প্রোমাইজ করবে যদি সিগারেট খাওয়ার দরকার হয়? কেন সেই সিগারেটটা ধরাবে না? একটা ইন্টিমেট পরিসরে সেটা তো আমাদের বাংলা থিয়েটারের একটা বড় মানে কি বলবো একটা ডিসঅ্যাডভান্টেজ, যে মানে কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই, এবং যে ইনফ্রাস্ট্রাকচারটা থাকা দরকার যেখান থেকে একটা ভালো কাজ হতে পারে সেইটা কিন্তু আলটিমেটলি আমাদের করতেই পারি না, মানে বাংলা থিয়েটার সেটা দেখতেই পারে না। কিন্তু আমাদের মধ্যে বড় বড় কথা আছে যে ব্রডওয়ে তো থিয়েটার হলো বা রাশিয়াতে ওই থিয়েটার হলো, এবং এমনকি তুই ধর যদি ইন্টারন্যাশনাল কোনো ফেস্টিভ্যাল কলকাতায় দেখিস, সেখানে কিন্তু তারা সেই রকম ভাবে ইউজ করছে, সেই সব জিনিস ইউজ করছে যারা ওখানে ইউজ করে এসেছে, তাদেরকে কিন্তু তখন বারণ করা হচ্ছে না, আলাদা পারমিশন নিয়ে তাদেরকে সেখানে অ্যালাউ পারমিশন দেওয়া হচ্ছে। তাহলে সেখানে কেন আমরা যারা বাংলায় থিয়েটার করছি, যারা আমরা চাইছি কিছু একটা নতুন প্রেজেন্ট করতে, সেখানে কেন আমরা পারছি না? এবং ওই যে কিছু মুষ্টিমেয় মানে দল এবং মুষ্টিমেয় থিয়েটার করিয়েরা যারা আর কি আলটিমেটলি থিয়েটারের সংজ্ঞাটা, এক্সপেরিমেন্টাল থিয়েটারের সংজ্ঞাটা বদলে দিয়েছে এবং সেটা একটা বিকৃত জায়গায় তৈরি করেছে, তাদের জন্য কোথাও একটা হিউজ অ্যামাউন্ট অফ থিয়েটার মানুষদের একটা ক্ষতি হচ্ছে। এটা আমার বলে মনে হয়। এবং জানি না এটার হ্যাঁ, আমার মনে হয় যে একটা ডিরেক্টর তার ভিজুয়াল ডিজাইনে যদি চায়, সে চায় যে একটা আগুন ধরুক এক জায়গায়, বা ইন্টিমেট ক্ষেত্রে এটার ইম্প্যাক্ট খুব বেশি হয়, কারণ ইন্টিমেট ক্ষেত্রে দর্শক আর অভিনেতাদের ডিস্টেন্সটা কমে যায়, ইন্টিমেট পরিসর যেটাকে বলে। হ্যাঁ, তো সেখানে একটা যদি অভিনেতা যদি একটা সিগারেট জ্বালায়, সেই সিগারেটে একটা ডিরেক্টরের যদি চিন্তায় থাকে যে সিগারেটের আলোটা, সিগারেটের ওই যে ছাই পুড়ছে, সিগারেটের ধোঁয়াটা, সিগারেটের গন্ধটাও একটা দর্শকের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পারে, একটা ডিরেক্টরের ডিজাইনে এটা থাকতেই পারে। সেখানে কেন সেই ডিরেক্টরটা কম্প্রোমাইজ করবে তার আর্টের দিক থেকে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার নেই বলে? একটা প্রসিনিয়ামের ক্ষেত্রেও সেম, একটা প্রসিনিয়ামের ক্ষেত্রে একটা ডিরেক্টর কেন তার ভিজুয়ালটাকে নষ্ট করবে, তার ভিজুয়াল ইমাজিনেশনটাকে, ভিজুয়াল যে ইমাজিনেশন থেকে যে ইমপ্লিফাই করেছে সেইটাকে কেন নষ্ট করবে শুধুমাত্র ইয়ে নেই বলে, শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার নেই বলে? এটা খুব বড় সমস্যার জায়গা। বলো সায়ন্তন। মানে এখানে হ্যাঁ মানে এখানে আমি একটা এক্সাম্পল শুধু দেবো সিগারেটের জায়গায়, যে আমি খুব সাম্প্রতিককালে দ্বিখণ্ডিত নিশ্চয়ই সবাই এখানে দেখেছে যারা যারা আছে। এবার দ্বিখণ্ডিত আমি দেখতে গেছি মিনার্ভাতে, আমাদের পশ্চিমবাংলা থিয়েটার ফেস্টিভ্যালে, এবং দেখতে গিয়ে নাটকটা শেষে যে আমার যে অনুভূতি হয়েছে সেইটা তো আলটিমেটলি কোথাও অ্যাজ আ অভিনেতা দর্শকের যে রিলেশনশিপ তৈরি হয় এবং যে আবেগটা নিয়ে আমরা বাড়ি ফিরি, আমার দেখে সেটাই মনে হয়েছে। সেখান থেকে কোথাও আমার ব্রেক হলো এমন একটা অশান্তি, দর্শকের থেকে দু একজন ভদ্রলোক যারা বেশ বয়স্ক তারা বলে উঠতেন যে কেন সিগারেট খাওয়া হয়েছে, সিগারেট কেন খাওয়া হবে, এবং এই নিয়ে একটা তুমুল অশান্তি নাটকের শেষে। এবং সেইটা কোথাও না আলটিমেটলি দর্শকের মনটাই ঘেটে দিল, কারণ আলটিমেটলি তো আমাদের মননটা তৈরি করে একটা থিয়েটার, একটা 45 মিনিটের থিয়েটার যেটা আমাদের দর্শকের একটা মনন তৈরি করেছে, সেই মননটা কিন্তু এরকম কিছু দর্শক আছে যাদের জন্য কিন্তু সেই মননটাও ভেঙে যায়। মানে অনেক নাটকের ক্ষেত্রে, এটা হয়তো একটা নাটক বললাম, এরকম অনেক নাটকের ক্ষেত্রেই কিন্তু হয়। হ্যাঁ, সেটা হয়। মানে আমি 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 না এই বিষয়ে যেতে চাই না। আমি বলেছিলাম যে মানে কিছু দলের জন্য আমি যদি এই এই সমস্ত ছোটখাটো জিনিসপত্রগুলো বাদ দিয়ে ভাবি যে এমন কিছু কঠিন কিছু করলো, মানে কিছু কি বলতে চাইছে আমরা কিছু বুঝতে পারলাম না, কিন্তু অন্য দল বা অন্য আরেকটি দল হয়তো ভালো কিছু কাজ করছে, সেটা থেকে একটা বাধার সম্মুখীন হতে হয়। ও তার মানে তোমরা তো এরকম কিছু করবে, আমরা কিছু বুঝতে পারবো না। মানুষের এই ভয় বা ভীতিটা থাকে। আর আরেকটা কথা যেটা বললো না, অবশ্যই মানে কারা এক্সপেরিমেন্টাল থিয়েটারটা করবে সেটা যেমন দর্শকরা বিচার করবে, সেরকম না কাদেরকে নিয়ে আমরা করবো নাটক। এক্ষুনি বলছিল না জ্যোতির্ময় যে দু ধরনের অ্যাক্টর আছে, যে যারা একদম কমার্শিয়াল থিয়েটার করতে ভাবে, আর আরেকজন আছে শুধু ওটা করবো। আবার আমরা দুটোই করার চেষ্টা করি, যে কমার্শিয়ালটাও করবো এটাও করবো, মানে দুটো থেকে আমাদের কিছু শেখার আছে, আমরা দুটোকে অস্বীকার করতে পারি না। ফলে আমাদের কোথাও গিয়ে একটা মাথায় ভাবতে হবে যে আমরা কাদেরকে নিয়ে এক্সপেরিমেন্টাল থিয়েটারটা করব। মানে আমি হয়তো সামহাউ নাম বললাম জগা বলে, যার মধ্যে আমি কাউকে ছোট করে বলছি না, হয়তো সে বোঝেই না বিষয়টা, তাকে দিয়ে যদি আমি বলি যে তুমি বড় মাটিকে একটা 6 মারো, সে তো পারবে না, তো ধারাবে, সে তো কোথাও গিয়ে একটা কানেকশনের সমস্যাটা হবে। আমি কানেক্ট করতে পারছি না, আমি দর্শকের সাথে কানেকশনটা পরে করব। আমি ডিরেক্টর যে আমাকে যে করতে বলছে, আমি তার সাথে যদি কানেকশন না হয়, আমি কি করছি
আমার কাছে যদি ক্লিয়ার না থাকে, আমি তো সেটা দর্শককে বোঝাতে পারবো না। আমি যদি এক গ্লাস দুধ খাই, যদি সে দুধের গ্লাসটাকে দুধের মতো করে খায়, তবে তো দর্শক বুঝতে পারবে যে আমি দুধ খাচ্ছি না মদ খাচ্ছি, বা আমি না চা খাচ্ছি। তিনটের খাবার ধরন তো আলাদা রকম। আমি কি করব সেটা যদি আমার কাছে ধারণা ক্লিয়ার থাকে, তাহলে আমার ডিরেক্টর যে সেও বুঝতে পারবে যে আচ্ছা না একে দিয়ে আমি যদি করি, এর সাথে আমার ধারণাটাকে আমি ক্লিয়ার করতে পেরেছি। ফলে আমার ধারণা যদি আমি ক্লিয়ার থাকে, তাহলে আমি দর্শককে আমার ধারণা আমি ক্লিয়ার করতে পারবো। আমি যদি বুঝি 2 আর 2 4 হয়, 3 আর 1 4 হয়, 1 আর 3 4 হয়, এই পুরো 4 ব্যাপারটা অনেক রকম ভাবে হতে পারে। কিন্তু আমার ভেতর যদি শুধুমাত্র এই ভাবনাটাই থাকে যে 2 আর 2 শুধুমাত্র এইটাই 4 হয়, বাদ বাকি কোনো জায়গায় 4 হতেই পারে না, তাহলে তো মুশকিল। তাহলে এক্সপেরিমেন্ট আমি করবো কি করে? আমার তো অনেক রকম ভাবে 4 আসতে পারে। সুতরাং দর্শক যেমন ইম্পর্টেন্ট, আমি কাদেরকে নিয়ে কাজ করবো এটাও সামান্য ইম্পর্টেন্ট। আমার আমার অ্যাকর্ডিং টু মি, এটা আমার মনে হয়েছে এটা। বেশ। আমাদের একজন ভিউয়ার ইন্দ্রজিৎ, উনি প্রশ্ন করেছেন যে এখনকার প্রজন্মের উপর থিয়েটার কতটা প্রভাব ফেলছে। জ্যোতির্ময়, এটা নিয়ে তুমি কি বলতে চাও? প্রভাব ফেলছে বলেই নিশ্চয়ই আমরা 4 জন এখনকার প্রজন্মের বসে আছি। মানে এইটা প্রশ্নটাই আমার কাছে একটা খুব অদ্ভুত লাগলো যে আর এখনকার প্রজন্মের উপর যদি থিয়েটার প্রভাব না পড়তো, নিশ্চয়ই আমাদের সব কাজ ফেলে, মানে এখন নিশ্চয়ই আমরা ওয়েব সিরিজ নিয়ে বসে পড়তেই পারতাম, ইউটিউব নিয়ে বসে পড়তেই পারতাম। সেটা না পড়ে এখন থিয়েটার নিয়ে কিভাবে আমরা নতুন পদক্ষেপে থিয়েটারটা শুরু করতে পারি, তার জন্য আমরা 4 জনে বসে এখন আলোচনা করি, বা এরকম আলোচনা করতে শুরু করেছে বিভিন্ন জায়গাতে। এইটাই আমার কাছে উত্তর। আমি আমি বলি এবার, উম, বেশ। আমি না হ্যাঁ, কোনো বলো। একটা জায়গায় গিয়ে তোমার পুরোপুরি সাপোর্ট করতে পারছি না। তার কারণ হচ্ছে আমরা না, মানে এখানে যারা আছি আমরা না প্রত্যেকেই না 2000-এর আগে জন্মেছি আমরা, মানে 90 থেকে 2000 এই দশকের ভেতর। মানে আমি এটা খুব দেখেছি, মানে একটা সময় না মানুষের কিছু ফ্রেজ চলে। কিছুদিন আগে দেখেছিলে গিটার বাজানোর অদ্ভুত একটা টেন্ডেন্সি ছিল মানুষের। গিটার বাজাতে পারুক আর চাই না পারুক, পিঠে নিয়ে ঘুরছে। তারপরে আসলো ব্যান্ড করতে হবে, আমি শিখি চাই না শিখি আমি ব্যান্ড করব। তারপরে আসলো আস্তে আস্তে ফটোগ্রাফি। এখন এসছে থিয়েটার। সবাই আমরা থিয়েটার করব, কিন্তু আমার কোনো পড়াশোনা নেই, কিন্তু তারা কিন্তু কন্টিনিউ করে না। এখানে যারা আমরা বসে আছি আমরা কিন্তু কন্টিনিউ করছি, একটা প্রসেসের ভেতর দিয়ে আসছি, করছি। অনেক আমাদের ওঠাপড়া গেছে, প্রত্যেকের গেছে। আমরা প্রত্যেকের সমস্যার সম্মুখীন হয়েছি, এটা করছিস কেন, এটা করছিস কেন, এটা অনেক পদ্ধতির মধ্যে দিয়ে এসেছি। এখনকার প্রজন্মের কাছে ওয়েব সিরিজ, মোবাইল গেম, পাবজি এর বাইরে মানে খুব কম সংখ্যক যারা থিয়েটারে এসছে, বেশিরভাগটা এই দিকে চলে গেছে। ফলে কিন্তু এটাও একটা কারণ থিয়েটারে দর্শক কমে যাওয়া আমার মনে হয়েছে। সবাই এখন ওয়েব সিরিজ দেখতে ব্যস্ত, সবাই এখন ওয়েব সিরিজ দেখছে, সিনেমা দর্শকও কমে গেছে এখন। এখানে আমরা এই যে আমাদের মধ্যে কি আছে, এই ব্যাপারটা ছিল আমাদের। আর একটা এখনকার টেন্ডেন্সি মানে মানুষের মধ্যে দেখেছি, না শিখে সবকিছু করবে। সবকিছুর একটা তো পদ্ধতি আছে, পদ্ধতির ভেতর দিয়ে আমাদের যেতে হয়। কিন্তু এখনকার ছেলেমেয়েদের মধ্যে প্রথম কথা আমার মনে হচ্ছে খুব ধৈর্য কম, প্রচন্ড ধৈর্য কম। উচ্চ মাধ্যমিক পাস করবো, কলেজ যাবো, তারপরে একটা চাকরি করবো, তারপরে আমার সেটেল লাইফ। অন্য কিছু ভাবতেই পারে না, বা এটা হতে পারে আমাদের ভাবতে দেওয়া হয় না। এর কনসেপ্টটা কিন্তু ছোট থেকেই, মূল থেকেই আমাদের খুব সংকীর্ণ হয়ে গেছে আমরা। মানে আমরা আমাদের বাবা মার নাম বাদ দিয়ে আমরা ঠাকুমার নামও বলতে পারি না। অনেক আছে এরকম বাচ্চা আছে। ডাক পাল্টে গেছে, আন্টি আঙ্কেল বাদ দিয়ে কিচ্ছু ভাবি না আমরা। আগে আমাদের সময় বিজয়তায় অনেকের বাড়িতে প্রণাম করতে যেতাম, এখন তো সবই এখন দোকানে কিনতে পাওয়া যায়। এইসব যদি মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তো করোনা তো আরো একা করে দিয়েছে আমাদের। সমস্তটা আমরা ফোনে বদ্ধ হয়ে গেছি। এখনকার কটা ছেলে আমার বোঝা যা, মানে আমার জানা নেই কটা ছেলে মেয়ে এখন পড়াশোনা করে, গল্পের বই পড়ে। রাইটার তো দূরের কথা, এখন তো মহাভারতের প্রতি এখন ক্রেজ দেখছি, এগুলো সিরিয়াল হয়েছে বলে মহাভারতের প্রতি জানছে, কেউ কিন্তু পড়ে না। তুমি গিয়ে বলো, প্রত্যেককে জিজ্ঞেস করো, বা পুরো গল্পটা কেউ বলতে পারবে না, কমজন বলতে পারবে। পড়াশোনাটাই তো নেই আমাদের ভেতরে।
আমার কিছু কথা বলা। হ্যাঁ বলবি, অবশ্যই বলবি, শুনবো তোর কাছ থেকে। হ্যাঁ, বলবো। একদম। হ্যাঁ, তো আমার যেটা মনে হয় এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের কাছে থিয়েটারের প্রভাব বলতে গেলে, হ্যাঁ সংখ্যাটা হয়তো কমেছে কি বা কমেছে কমার দিকে, কিন্তু আমার মনে হয় এতটাও নেগেটিভ। কারণ আমার মনে হয় যে নেগেটিভ হওয়ার অনেকগুলো কারণ আছে। নেগেটিভ হওয়ার কারণগুলো যেহেতু, সেটা যেমন কালকেই একজন ফেসবুকে পোস্ট করলেন, এবং এই সবুজ সাংস্কৃতিকের আগের আলোচনাতেই এই প্রসঙ্গটা উঠেছিল যে যে স্কুলের স্কুল পাঠ্যে থিয়েটারকে অন্তর্ভুক্ত করা হোক। এইটা আমি দেখলাম। তো এইটা কিন্তু দীর্ঘদিন ছিল না বা কোনো কালেই ছিল না, কিন্তু রিসেন্টলি আমি বলবো স্কুল পাঠ্যে কিন্তু থিয়েটার অন্তর্ভুক্ত রয়েছে। সেটা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে রয়েছে। এবং আমার চেনা অনেক দাদা দিদি, জিডি বিড়লা, তারপরে ওদিকে ডিপিএস, ঠিক আছে, এরকম বিভিন্ন স্কুলে থিয়েটারের ক্লাস নেন, ড্রামার ক্লাস নিতে যান। তো স্কুল পাঠ্যে থিয়েটার রয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং সেগুলো রেগুলার ক্লাস হয়। সপ্তাহে আই থিঙ্ক প্রবাবলি 2 দিন কি 3 দিন ক্লাস হয়। এবং সমস্যাটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। দেখ বুদ্ধয়, আমি তোকে একটু অপোজ করছি। এটা কিন্তু তুই যেগুলো বললি সেগুলো কিন্তু সবই কলকাতা ওরিয়েন্টেড, আমি কলকাতার বাইরে বলছি। আমি এরকম সম্মুখীন হয়েছি, আমি যখন স্কুলে নাটক করাতে যাব বলেছিলাম, একটা প্রস্তাব রেখেছিলাম, তাতে আমার কিন্তু না মানে ডাইরেক্ট বলেনি আমাকে, মানে অন্যরকম ভাবে বলা হয়েছিল যে এখন করা যাবে না, কিন্তু গানের ক্লাস হচ্ছে, নাচের ক্লাস হচ্ছে, ক্যারাটের ক্লাস হচ্ছে, নাটকের বেলা সমস্যা। কিন্তু সেই স্কুল থেকে আবার নাটক কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো নাটকে যখন কম্পিটিশন সেখানে কিন্তু যায়, কিন্তু নাটকের সময় কিন্তু হয় না। মানে নাটক কি বলতো, 1 মাস আগে রিহার্সাল করে যেতে হবে। আমি বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, মানে আমাদের মানে ম্যাক্সিমাম আমাদের রাজ্যের কথা যদি বলি, রাজ্যের ছবি যদি দেখি, তাহলে আমাদের রাজ্যের ম্যাক্সিমাম স্কুলই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আওতাধীন। সেখানে আমাদের ক্লাস 12-এ হয়তো পারমিতারও ছিল, আমাদের ক্লাস 12-এ বাংলাতে টেক্সটে পাঠ্যতে ছিল বিভাব, শম্ভু মিত্রের বিভাব, আরেকটা ছিল অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন। প্যারালালি আমাদের আরেকটা বই ছিল বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস। সেই বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস বইটাতে আমাদের চিত্রকলার ইতিহাস ছিল, সিনেমার ইতিহাস ছিল, খেলাধুলার ইতিহাস ছিল, কিন্তু নাটকের ইতিহাস ছিল না। এটা আমি জানি না ইন্টেনশনালি কি আনইনটেনশনালি, বা বাংলা নাটকের ইতিহাস কিন্তু 220 বছর বা তারও বেশি পুরনো, কিন্তু বাংলা নাটকের ইতিহাস কিন্তু সেই বইয়ে ছিল না। ঠিক আছে, প্যারালালি আমাদের কিন্তু ইংলিশেও অনেকগুলো নাটক ছিল। এবং আমি ইংলিশ মিডিয়ামের কথা যদি বলি, আমি রিসেন্টলি আমি গত বছর একটা স্কুলে গেছিলাম, বারাসাতের অক্সিলিয়াম কনভেন্টে। সেখানে গিয়ে দেখলাম ওদের অ্যানুয়াল ফেস্টিভ্যালে স্কিটের কম্পিটিশন হচ্ছে। স্কিট হয় না, স্কিট যেটা মানে একটা কম সময়ের একটা পথে একটা নাটক মতো একটা প্রেজেন্টেশন হলো, সেই কম্পিটিশন হচ্ছে। আমি জানি না বেসিক্যালি এটা বোর্ড হিসেবে করা কিনা, আমি জানি না ডিসক্রিমিনেশনটা করা কিনা, কিন্তু প্রচুর এখনকার দিনের ছেলেমেয়েরা কিন্তু এই স্কিটে পার্টিসিপেট করে, তারা ওয়ার্কশপ করে এবং তারা ইন্টারেস্টেড। এবং আমার মনে হয় আমরা ম্যাক্সিমামলি কি করতে পারি, যেটা করতে পারি, আমরা এখনকার ছেলে মেয়েদের কাছে থিয়েটারটাকে ইন্ট্রোডিউস করতে পারি, যাতে তারা ইন্টারেস্ট পায়, যাতে তাদের ইন্টারেস্ট গ্রো করে। এই ইন্টারেস্ট গ্রো করাটা খুব সাবজেক্টিভ একটা শব্দ। মানে আমি একটা জিনিস ইন্ট্রোডিউস করলাম, তাতে সেই ছেলে মেয়েটার ইন্টারেস্ট গ্রো করলো কি করলো না সেটা তার উপর ডিপেন্ড করছে। আমরা যেটা করতে পারি, ইন্টারেস্ট গ্রো করার জন্য যেটা ইন্ট্রোডিউস করছি সেইটাকে আরো বেশি ইন্টারেস্টিং করতে পারি। যেমন বাচ্চাদের জন্য তৈরি নাটক মানেই, কালকে একজনের সাথে কথা হচ্ছিল, বাচ্চাদের জন্য তৈরি নাটক মানেই আমাদের মনে হয় সেটা বাচ্চারাই অভিনয় করবে, এরকম কিছু ধারণা আছে। বাচ্চাদের জন্য তৈরি নাটকে বাচ্চারা অভিনয় করবে। আর কিছু গল্প সিলেক্টেড আছে, যেমন রাজার অসুখ, যেমন ভূষুণ্ডির মাঠে, যেমন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কিছু গল্প। এই সিলেক্টেড কিছু টেক্সট নিয়ে নাটক হয়, বাচ্চাদের জন্য নাটক। এখনকার দিনের বাচ্চারা তাতে ইন্টারেস্টেড নয়। আমরা ছোটবেলায় কিসে ইন্টারেস্টেড ছিলাম? ফেলুদা, ব্যোমকেশ। এখন কেন আমাদের কেন ফাগুন রাতের গপ্পের মতো একটা প্রোডাকশন হয় না, যেখানে বড় বড় মানে যারা মানে প্রফেশনাল থিয়েটার আর্টিস্ট, তারা অত ভালো মানের একটা প্রোডাকশন তৈরি হয় না, যেখানে বাচ্চারাও সমানভাবে
ইন্টারেস্ট দেখাতে পারে, বাচ্চারা সমানভাবে নাটকটার প্রতি ইন্টারেস্ট পায়। একটা ফাগুন রাতের গল্প, বাচ্চাদের জন্য তৈরি নাটক কেন এত ইকুইপমেন্ট মানে এত মানে ভালোভাবে তৈরি করা হচ্ছে না যাতে তারা ইন্টারেস্ট পায়? সেইভাবে না, বাচ্চাদের জন্য তৈরি নাটক আর বাচ্চাদের দিয়ে করা নাটক এর মধ্যে পার্থক্য আছে। বেশিরভাগ মানুষ বাচ্চাদের দিয়ে তৈরি নাটককে ভাবে যে বাচ্চাদের জন্য নাটক, কিন্তু আমাদের তাদের যদি ইন্টারেস্টটা পেতে হয়, বাচ্চারা এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা যদি থিয়েটারের প্রতি ইন্টারেস্ট পাক, সেটা যদি চায় থিয়েটারের মানুষেরা, তাহলে তাদের জন্য কিছু তৈরি করতে হবে। এখন একটা সিনেমা হলে অ্যাভেঞ্জার্স এর সিনেমা দেখতে যাবে বা ফেলুদার সিনেমা এলে দেখতে যাবে, বাচ্চারাও বোঝে কোন ফেলুদার সিনেমাটা ভালো হবে, কোন ব্যোমকেশের সিনেমাটা ভালো হবে আর কোনটা খারাপ হবে। তারা এতটাই স্মার্ট হয়ে গেছে, তারা কিন্তু সিলেক্ট করে যেতে জানে। তারা যদি ইন্টারেস্টেড থাকে তাহলে তারা নিজেরা আসবে, আমাদের যেতে হবে না, তারা নিজেরা আসবে, খুঁজে খুঁজে আসবে। তাজমহলের কাছে আমাদের যেতে হয়, তাজমহল আমাদের কাছে কিন্তু আসে না। একটা মানুষের যদি ইন্টারেস্ট থাকে থিয়েটারের প্রতি, তাহলে সে নিজে আসবে, এরকম আসেও। এবং যারা সেই প্রকৃত ভালোবাসা থেকে আসে তারা কিন্তু থেকে যায়, তারা কিন্তু ছেড়ে যায় না। তারা হয়তো একটা জিনিস আমি অভুদাকে আমি কাটবো না, আমি অভুদার কথাটা সাপোর্ট করছি একটা জিনিস বলে, যে আমি একটা যেহেতু কাজ করেছিলাম সেই সূত্র ধরেই বলছি, মানে যেহেতু আমিও একটি জেলাতেই থাকি, হাওড়া, আমি প্রপার কলকাতায় থাকি না। আমাদের কিন্তু হাওড়ায় এমন কিছু দল আছে যারা কিন্তু মানে বাচ্চাদের নিয়ে থিয়েটার করে, এবং তাদের মোটিভটা কি, যে কোন ইংলিশ মিডিয়াম নিয়ে কাজ নয়, বাংলা একটি গভর্নমেন্ট বাংলা স্কুল নিয়েই কাজ। এবং সেখানে হয়তো 1 মাস বা 2 মাসে তাদের কাজ হলো, ওয়ার্কশপস হলো, এবং ওয়ার্কশপ হওয়ার পরে কিন্তু তাদেরকে কোথাও মোটিভেট করা যে তুমি থিয়েটারে এসো, এবং সেখান থেকে হয়তো 50 জনের মধ্যে হয়তো 15 জন এলো, সেটাই কিন্তু আমাদের কাছে একটা বড় জয়ের ব্যাপার, যে আমরা 15 জন বাচ্চাকে আনতে পেরেছি আমাদের থিয়েটারে। এইটা কোথাও না হারিয়ে যাচ্ছে, মানে আমরা কোথাও মানে সুস্থির জায়গায় বসে আছি যে আসছে না, ও আসছে না, ঠিক আছে চলো, কিন্তু আমাদেরও কোথাও এফর্ট দিতে হবে আসার জন্য। আমরা যদি এফর্টটাই না দিই, আমরা কটা এখন, যেটা অভিদয় বললো, যে কটা এখন আমরা এটা দেখতে পাই যেটা বাচ্চাদের জন্যই তৈরি হয়েছে। আমার তো মনে হয় যে প্রত্যেক বছর অন্তত 5টা করে থিয়েটার বা 10টা করে থিয়েটার বাচ্চাদের জন্য তৈরি করা হোক, যাতে বাচ্চারা দেখতে আসে থিয়েটারটা। তো এবং তারা সেখান থেকে ইন্টারেস্ট পেয়ে সেই দলে আসতে পারে। তো এখান থেকেই মনে হয় যে আমাদের কোথাও নিজেদের এফর্টটা দিয়ে প্রত্যেকটা স্কুলে যাওয়া উচিত, ওয়ার্কশপ করানো উচিত। সেখান থেকে মানে হয়তো 5টা স্কুল আমরা ওয়ার্কশপ করলাম, করে সেখান থেকে আমরা কিছু মোটিভেট, আলটিমেটলি তো থিয়েটার ইজ দ্য মোটিভেশনাল পার্ট। আমরা যদি নিজেদেরকেও আমাদের মাঝে মাঝে মোটিভেট করতে হয়, কারণ আমি অনেক সময় ডিপ্রেসড হয়ে পড়ি, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি, আমাকেও নিজে নিজে মোটিভেট হতে হয় আবার থিয়েটারের মূল কর্মে ফেরার জন্য। তো তারা তো ছোট, তাদেরকে তো মোটিভেট করতেই হবে, নইলে তারা কি করে বুঝবে? ঠিক। দেবুদা একটা প্রশ্ন তুলেছে যে, কেউ কিছু বলছে? হ্যাঁ, দেবুদা কি প্রশ্ন করেছিল? হ্যাঁ, দেবুদা একটা প্রশ্ন করেছে যে ইন্ডিয়ান সাইকোলজি আর ইউরোপিয়ান সাইকোলজি, এখন কোনটাকে নিয়ে আমাদের এক্সপেরিমেন্টাল থিয়েটারটা করা উচিত, মানে এই দুটোর মধ্যে প্রয়োজন কোনটার বেশি? মানে যেহেতু এখন আমরা এখনকার প্রজন্ম, তো এটা নিয়ে কার কি মতামত? এইটা একটা খুব বড় অ্যাসপেক্টে প্রশ্ন করেছে, ইন্ডিয়ান সাইকোলজি আর ইউরোপিয়ান সাইকোলজি। এইবারে ইন্ডিয়ান সাইকোলজির মধ্যে মানে বেসিক্যালি ইউরোপিয়ান সাইকোলজি নিয়ে কাজ হয়। ইউরোপিয়ান সাইকোলজি মানেই ফ্রয়েড মানেই সাইকো অ্যানালিসিস। হ্যাঁ, এবং সাইকো অ্যানালিসিসের উপর ডিপেন্ড করে প্রচুর কাজ হয়। এবং আমি যদি এখন দেখি তাহলে ইন্ডিয়ান সাইকোলজি সম্পর্কে ধারণা খুব কম মানুষের আছে। ইউরোপিয়ান অ্যাসপেক্টসের সাইকোলজি, কার্ল ইউং, ফ্রয়েড, প্যারালালি পিয়াজে আছেন, তারপরে ওইদিকে আরো এরকম আছে, মানে মোটিভেশন, মানে কি বলবো, সোশ্যাল সাইকোলজি অনেক মানুষ আছে, এডুকেশনাল সাইকোলজি অনেক মানুষ আছে। ম্যাক্সিমামটাই বেসিক্যালি ইউরোপিয়ান বেসড, ওই ভিয়েনা, ওই জার্মানি, ওই বেসড। এবং আমাদের যে টেন্ডেন্সি, এটা পরম্পরা ক্রমে চলে আসছে, যেটা ইউরোপিয়ান সাইকোলজিস্টদের ধারণা নিয়ে কাজ। এবং ওই যেমন সাইকো অ্যানালিসিস বললাম, যেমন ফ্রয়েডকে নিয়ে, মানে ফ্রয়েড এর ধারণাকে নিয়ে প্রচুর কাজ হয়, যেমন তার ইডিপাল কমপ্লেক্স নিয়ে, হ্যাঁ, অয়দিপাউস কাজ হচ্ছে, যেমন ইলেকট্রা কমপ্লেক্স নিয়ে রিসেন্টলি যেটা ব্রাত্য বসুর টেক্সট ইলাগুরেসা হলো।
ইউরোপিয়ান সাইকোলজি নিয়ে কাজ বেশি হয়, কারণ সেক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটা ইন্ডিয়ান সাইকোলজি অ্যাসপেক্টস নিয়ে আমাদের ধারণা খুবই কম। মানে আমি ওনার নাম ভুলে যাচ্ছি, যে ইন্ডিয়ান সাইকোলজি যাকে মানে অন্যতম একজন শ্রেষ্ঠ মানুষ বলে গিরীন্দ্র শেখর বোস সামথিং, যার সঙ্গে বোস ফ্রয়েড একটা বিয়ে হয়েছিল, এবং গিরীন্দ্র শেখর বোসের যে ধারণা ছিল তার সঙ্গে ফ্রয়েডের অনেক মিল ছিল। তো এই অ্যাসপেক্টস নিয়ে আলোচনা করতে গেলে না প্রচুর পড়াশোনা করে বলতে হবে। এবং আমি যদি বেসিক্যালি বলতে চাই যে মেজরিটি কাজ যদি হয় সেটা কিন্তু ইউরোপিয়ান সাইকোলজিকে বেস করেই কাজ হচ্ছে, ইউরোপিয়ান সাইকোলজিকে বেস করেই কাজ হচ্ছে। তার কারণ হচ্ছে টেক্সটের জন্য, কারণ শেক্সপিয়ার বা সফোক্লিস বা এনাদের যা টেক্সট, এনাদের টেক্সট গুলো কিন্তু বেসিক্যালি এরকম ফ্রয়েডের সাইকো অ্যানালিসিস এবং ফ্রয়েডের বেসিক্যালি ফ্রয়েড রিলেটেড, হ্যাঁ, তার যে সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, তার যে কমপ্লেক্সিটি গুলো, বা তার যে ডিফেন্স মেকানিজমের প্রসেস গুলো, বা তার যে কি বলবো ইডিগো সুপারিগোর যে গল্পটা, হ্যাঁ, টোপোগ্রাফিক্যাল স্ট্রাকচার অফ মাইন্ডের গল্পটা, এইগুলো নিয়ে কাজ হয় বেশি। সেই ক্ষেত্রে ইন্ডিয়ান সাইকোলজির ফিল্ডটা কিন্তু কম্পারেটিভলি অনেকটা আনএক্সপ্লোরড আমার মনে হয়। আচ্ছা জ্যোতির্ময় দাস, তোমার কি মনে হয় যে মানে চিলড্রেন থিয়েটার সাইকোলজি কোনটা হওয়া উচিত এখন? এটাও দেবুদার প্রশ্ন। যদি এখন মানে ইউরোপিয়ান আর ইন্ডিয়ান সাইকোলজি নিয়ে বলে, আমার মানে সাইকোলজির দিক থেকে হ্যাঁ, যেটা উদয় বললো যে ইউরোপিয়ান সাইকোলজি সম্বন্ধে কিছুটা হয়তো জানা আছে, কিন্তু ইন্ডিয়ান সাইকোলজি সম্বন্ধে আমার জানাটা খুবই কম, এবং এটা একটা বৃহৎ আলোচনা, বৃহৎ পড়াশোনার ব্যাপার। এটা আমরা তো এখন সেই বিষয় নিয়ে তো আমরা আজকে আসিনি লাইফে, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যেটা এখন যদি ছোটদের সাইকোলজি বা চিলড্রেন সাইকোলজি বুঝতে হয়, ওরা তো আলটিমেটলি ইউরোপে বড় হয়নি, মানে জন্মেছে ভারতে। তো আমাদের ওই ছোটবেলা থেকে না তাদের সাইকোলজিটা ইন্ডিয়ান না ইউরোপিয়ান এইটা ভাগ না করে তাদের মতো করে সাইকোলজিটা আমার মনে হয় বুঝতে হবে। প্রথমে আগে তাদের মতো করে সাইকোলজিটা বোঝো, তারপরে এবার আমি কি ইন্টারপ্রেট করবো সেটা আমাকে দেখতে হবে। আর একটা জিনিস আমার আচ্ছা বললাম, আমি শেষ করে না, আমি বলছি সেইখান থেকে একটা জিনিস আমার শুধু মনে হয় যে কোথাও আমরা বিশেষত যে বড্ড বেশি পাশ্চাত্য সংস্কৃতি, পাশ্চাত্য ভাবধারাতে আমরা বড্ড বেশি বিলং করি। কারণ আমি অন্তত এখনো পর্যন্ত খুব কম সংখ্যক আমি পাশ্চাত্য মানুষদের বই পড়েছি, থিয়েটারের ক্ষেত্রেই আমি বলছি। সেটা আমার মনে হয় তার কারণ আমার মনে হয় কি যে আমাদের ইন্ডিয়ান থিয়েটারের মধ্যে এত বৃহৎ, এত পড়াশোনা আছে, সেখানে বোধহয় আলটিমেটলি সারা জীবন পড়ে গেলেও, সারা জীবন কাজ করলেও বোধহয় আমার ওই মানে পাশ্চাত্য সাহিত্য নিয়ে আমার কাজ করতে পারবো না। এটা অন্তত আমার মনে হয় সেখানে কাজ অনেক কম হয়েছে। এবার বল। হ্যাঁ, আমার যেটা মনে হয় দেবুদা যে চাইল্ড সাইকোলজি নিয়ে বললো, সেইটা মনে হয় প্রশ্নটা এখান থেকে করেছে যে থিয়েটার বা চিলড্রেন থিয়েটার সাইকোলজি লিখেছে। তো আমার মনে হয় চিলড্রেন মানে বাচ্চাদের যে একটা এখনকার বাচ্চাদের যে একটা টেন্ডেন্সি রয়েছে যে খুবই আইসোলেটেড থাকা, খুবই মানে আনসোশ্যাল থাকা, এবং খুবই একা 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 থাকা, সেইখান থেকে কি করে সাইকোলজিক্যালি থিয়েটার কি করে হেল্প করতে পারে, মানে তাকে ওখান থেকে বেরিয়ে আসতে হেল্প করতে পারে। তো সেক্ষেত্রে আমি দেখেছি ওয়ার্ক করে। মানে আমি নিজেও যখন ছোটবেলায় ওয়ার্কশপ করতাম, একদম ছোটবেলার ওয়ার্কশপ করতাম যখন স্কুলের, তখন আমি দেখতাম যে অনেক ছেলেমেয়েরা আসতো, এবং তারা যখন ওয়ার্কশপের প্রথম দিন আসতো তখন মানে কথা বলছে না, একেবারে চুপচাপ, কারোর সঙ্গে মিশতে পারছে না। সেখান থেকে ওই যে একটা প্রসেস শুরু হলো, একটা অনগোয়িং প্রসেস শুরু হলো, ওয়ার্কশপ হলো, বিভিন্ন গেমস খেলানো হলো। আফটার 5 days সেই বাচ্চাটাই আর যখন বাড়ি যেতে হবে, মানে ওয়ার্কশপ শেষ করতে হবে, সেই বাচ্চাটাই সব থেকে বেশি কাঁদছে, কারণ সেই বাচ্চাটা বন্ধুদের ছেড়ে যেতে চাইছে না। তো মানে সাইকোলজিক্যাল থেরাপির দিক থেকে এইটা একটা থিয়েটার একটা কাজ করে, একটা হেল্প করে। সেটা কোথাও গিয়ে তার লার্নিং প্রসেসে একটা লার্নিং প্রসেস তো অনেক রকমের হয়, ইমিটেশন হয়, ট্রায়াল এন্ড এরর হয়, ঠিক আছে, গেমিং, বিভিন্ন এরকম অনেক লার্নিং প্রসেস থাকে। তো সেখানে বাচ্চাটা ওই একটা থিয়েটারের যে একটা পার্টিকুলার লার্নিং প্রসেস রয়েছে, থিয়েটারের গেমস থেকে, থিয়েটার তো একটা
গেমস বা থিয়েটার রিলেটেড গেমস বা থিয়েটার রিলেটেড এক্সারসাইজ গুলো একটা আলাদা দিক রয়েছে, সেটা তো অন্যান্য আর গেমস বা আর এক্সারসাইজের থেকে আলাদা। তো আমার মনে হয় সেইখানে ওই একটা পার্টিকুলার বাচ্চাকে সেই গেমস গুলো বা সেই অ্যাম্বিয়েন্সটা, সেই এনভায়রনমেন্টটা প্রচন্ড হেল্প করে। তো ওইটা একটা বেসিক্যালি ওই ইন্ট্রোভার্সন, এক্সট্রিম ইন্ট্রোভার্সনের দিক থেকে একটা বাচ্চাকে অনেকটা বের করতে সাহায্য করে। বা কোনো মা বাবা খুব ওরিড হয়ে যায় যে তার বাচ্চা কারোর সঙ্গে মেশে না, কথা বলে না, তার বাচ্চা বেশ প্রচন্ড ফোন নিয়ে এবং ঘাটে, এবং 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 সেক্ষেত্রে না এমনকি অভুদয়, মানে এটাও তুই দেখবি, তুই যেহেতু ছোটবেলা থেকে থিয়েটার করেছিস, মানে ধর কোনো একটি স্পেশাল চাইল্ড, তাদেরকেও কিন্তু বলা হয় কি যে থিয়েটারে তাদেরকে ইনক্লুড করার জন্য, তাদের থিয়েটারে যেতে, কারণ তাদেরও কোথাও একদম সেই জায়গা থেকে কোথাও তারা বেরিয়ে আসতে পারে, কোথাও নিজেদেরকে এক্সপ্লোর এক্সপ্রেস করার করতে একটা পারে। ওয়ে, এক্সপ্লোর একদম করার একটা একদম ওয়ে একদম। পায়। তো হুম, আমার মনে হয় খুবই ভ্যালিড একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে থিয়েটার থেরাপি কে একটা কাউন্সিলিং সাইকোলজি বা কাউন্সিলিং সাইকোলজির একটা ওয়ে হিসেবে ইউজ করা দরকার থিয়েটার থেরাপিকে। যেমন রিসেন্টলি মিউজিক থেরাপি নিয়ে কাজ হচ্ছে, হ্যাঁ, ক্লাসিক্যাল মিউজিক থেরাপি নিয়ে কাজ হচ্ছে। সেরকমই প্যারালালি থিয়েটার থেরাপিকে খুব ইম্পর্টেন্টলি দেখা উচিত। থিয়েটার থেরাপিকে কি বলবো, মানে ব্যবহার করা উচিত আরো গুরুত্ব দেওয়া ব্রডার ক্ষেত্রে, হ্যাঁ আরো বড় ক্ষেত্রে। আমি একটা প্রশ্ন দেখলাম একটু আগে, এবং সেটা এটা হচ্ছে না যে একদম পুরো হ্যাঁ হ্যাঁ বলো বলো, তুমি বলো না। হ্যাঁ আমি বলছি এইটা মানে আমি তখন তোকে বলছিলাম এই ব্যাপারগুলো, ওই যে স্কুল থেকেই না এটা খুব ছোট জায়গা, একদম ছোট ক্লাস থেকে এটা করা উচিত আমার মনে হয়েছে। মানে তীর্থকুমার প্রতি বছর ওই বিজয়া দশমীর পর থেকে করে এটা শিশু মেলা বলে। সেখানে এরকম 7-8 দিন অনেক শিশুদের নিয়ে গিয়ে একটা জায়গায় যাওয়া হয়, সারাদিন ধরে একটা প্রসেস মেজো চলে। মেলা। মানে এটা আমাদের ক্ষেত্রে হয়, আমরা যখন ওয়ার্কশপে প্রথম দিন যাই, আমরা যখন প্রথম দিন ওয়ার্কশপে যাই কাউকে চিনি না, হ্যাঁ একটা সাই ভাব কাজ করে। কিন্তু যেদিন ওয়ার্কশপ শেষ হয় আমার প্রত্যেকের চোখের জল পড়ে, আবার কবে দেখা হবে, আর আসবি তো। এই ব্যাপারটা ছোটদের মধ্যে আমাদের এই আমরা না খুব সংকীর্ণ হয়ে গেছি। এটা আমাদের কোথাও না আমাদের সমাজ সময় না আমাদের একটা করে দিচ্ছে। সেটা আমি জানি না কিভাবে কিভাবে আমরা কাটিয়ে উঠবো। এটা আমরা যারা থিয়েটার করি আমাদের মধ্যে এই ব্যাপারটা না খুব কম আসে। যারা আমরা থিয়েটার করি আমরা না একটা বিস্কুটকে যদি দুটো ছেলে থাকে সেটা ভাগ করে খেতে জানি। এখনকার বাচ্চাদের বা ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে যারা একদম নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করে তাদের মধ্যে ব্যাপারটা নেই। আমি আমার বাবা মা ব্যাস শেষ। আমরা যখন স্কুলে আমরা কোনোদিন টিফিন নিয়ে যাইনি, একজন টিফিন আমরা আচ্ছা, সবাই মিলে খেতাম। আমি একটা জায়গায় এই জায়গাতে একটু কাটি কেন, কারণ আমি একটা প্রশ্ন পেলাম যে এখনকার কোনো ছেলে বা মেয়েকে যদি বলা হয় যে ফিল্ম বা সিরিয়ালে পারফরমেন্স মানে পারফর্ম করার জন্য চান্স দেওয়া হয় বা তাদের কোনো অডিশনে ডাকা হয়, তখন তারা লাফিয়ে লাফিয়ে অডিশন দিতে চলে যায়। বা ফিল্ম বা সিরিয়ালে যতটা সে ইন্টারেস্ট দেখায়, তাকে যখন থিয়েটারে ডাকা হয় যে থিয়েটার করার জন্য, বা তাকে কোনো শো দেখতে আসা বলা হয়, তখন সে ওটাকে খুব ভালোভাবে ইগনোর করে চলে যায় বা করার চেষ্টা করে। তো এখনকার ছেলেমেয়েরা কি শুধু ফেম বা পয়সা এটাই বোঝে, নাকি তাদের কাজের প্রতি কি কোনো ভালোবাসা নেই এখনকার জেনারেশনদের? এটা নিয়ে একটু বলা হোক। ভালো, হ্যাঁ ভালো প্রশ্ন। আমি যেটা ফেস করেছি সেইটা ফেস করে আমার যেটা মনে হয়েছে সেইটা হচ্ছে গিয়ে যারা ফেম বা পয়সার জন্য যায় বা যারা ফেম বা পয়সার পেছনে দৌড়ে অডিশনের জায়গাটায় আগে যায় বা মানে রাদার থিয়েটারের জায়গায় না এসে, তারা না সবার আগে রিজেক্টেডটা হয়, ঠিক আছে? তো সবার আগে তাদের বাদ দিয়ে দেওয়া হয়। তো কারণ সেখানে এখন রিসেন্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বলেই দেয় যে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থাকলে প্রায়োরিটি পাবে। এবং এটা হচ্ছে, মানে প্রচুর ওয়েব সিরিজের কথা হচ্ছিল, ওয়েব সিরিজের বিভিন্ন জায়গায় এটা হচ্ছে যে থিয়েটার ব্যাকগ্রাউন্ড যদি তোমার থাকে তাহলে তুমি প্রায়োরিটি একটা পাবে বাবা, ঠিক আছে? তো যারাই ফেমের পেছনে দৌড়াচ্ছে আমার মনে হয় তাদের যদি বেসিক সেন্সিটিভিটি থাকে তারা হয়তো সেখানে গিয়ে বুঝতে পারে যে তারা যে ফেমের পেছনে দৌড়ে বা টাকার পেছনে দৌড়ে সিরিয়ালের কাছে বা ওই অডিশনের ওখানে গেছে, সেখানে গিয়ে তারা খুব ভুল করে ফেলেছে। এবং তার একটা বেসিক শিক্ষা ওখান থেকে পাওয়া উচিত যে একটা 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 লং জার্নি থাকা দরকার ওই ওই অডিশন কি বলবো অডিশনের জায়গাগুলোতে যাওয়ার আগে। একটা থিয়েটার হোক, বেসিক্যালি থিয়েটারের একটা বড় যাত্রা থাকা দরকার, একটা বড় চর্চা থাকা দরকার, একটা অনেক দিনের দীর্ঘদিনের চর্চা, দীর্ঘদিনের ঘাম রক্ত, দীর্ঘদিনের সময়, দীর্ঘদিনের ধৈর্য,
দীর্ঘদিনের অপমান, দীর্ঘদিনের বকা, দীর্ঘদিনের মার, দীর্ঘদিনের ওই ভিড়ের ট্রেন যাত্রা, দীর্ঘদিনের রিহার্সালের এই মাঝে একটা ব্রেকে ছোট কিছু টিফিন, এইগুলো দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা থাকা খুব দরকার। তারপরে ওই অডিশনে যে যাবে, সে যখন একটা পারফরমেন্স দেবে, যার এই সমস্ত কিছু আছে, সেই অডিশনে যে পারফরমেন্সটা দেবে, এটা লিখে বলা যায়, মানে আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি সে সিলেক্টেড হবেই। এবং মানে এখন প্রশ্ন আছে যে লুক বা কিছু, আমি সেইখান থেকে নিউট্রালি যদি বলি, শুধু পারফরমেন্সের উপর বেস করে যদি বলি, সে কিন্তু সিলেক্টেড হবেই। তাই ফেম বা টাকা পয়সার দিকে দৌড়েও ফাইনালি খুব একটা হিললে হয় না, ফাইনালি তোমাকে শিখতে হবে বাবা। কারণ এখন যেটা দেখছি, এখন খুব নেপোটিজম বলে অনেকে বলছেন, আমিও বোকার মতো ইনিশিয়ালি কয়েকদিন শুরুর দিকে 3-4 দিন বলেছিলাম। তারপর আমি যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে গিয়ে, ওই নেপোটিজমের ফলে যারা আসছে, তারা না যদি খারাপ অভিনয়টা করে, তারা যদি তাদের ক্রাফটের দিক থেকে খারাপ হয়, তাহলে সবাই তাকে ধরে রিজেক্ট করবে। ঠিক আছে, তো ফাইনালি তোমার ক্রাফটই কথা বলবে বাবা। ফাইনালি তুমি ফেমের দিকে দৌড়াও, কিচ্ছু করতে পারবে না। এখন একটা ইয়ে হচ্ছে কাস্টিং ডিরেক্টর। এখন কাস্টিং ডিরেক্টরে এসে খুব ভালো হয়েছে, তারা বোঝেন, কাস্টিং ডিরেক্টররা বোঝেন যে কে এটার জন্য অ্যাপ্লিকেবল, কে অভিনয়টা করতে জানে আর কে জানে না। আগে কাস্টিং ডিরেক্টর ছিলেন না, কাস্টিং ডিরেক্টর না থাকায় প্রডিউসারের পছন্দের লোক, ডিরেক্টরের তেল মারা লোক, ঠিক আছে, একটা ভালো ক্যারেক্টার, লিড ক্যারেক্টার করছে, তার তেল মারা লোক, সবাই চান্স পেয়ে যেত। কিন্তু কাস্টিং ডিরেক্টর এসে যেটা হয়েছে, বিচার করার একটা জায়গা থাকছে, একটা অপশন থাকছে। তাই ওই ফেম টাকার পেছনে দৌড়েও খুব একটা লাভ হয় না, মানে ফাইনালি ক্রাফটই দেখবে। আর নেপোটিজম প্রচন্ড একটা অবভিয়াস জিনিস, নেপোটিজম হবেই। এটা পৃথিবীর মানে মানে পৃথিবীর মানে অন্য আদিম একটা সত্য কথা, যে নেপোটিজম থাকবেই বাবা। মানে মা বাবা তার নিজের ছেলেকে ছাড়া অন্য পরের বাড়ির ছেলে মেয়েকে ভালোবাসতে যাবে না কখনো। মা বাবা চাইবে তার ছেলে মেয়েটাই প্রিভিলেজ পাক, তো এটা হবেই। আমরা যারা নেপোটিজমের প্রোডাক্ট নই, আমরা যারা স্টার কিড নই, আমাদের লড়াইটা কঠিন। আমাদের অপোজিশন মানে আমাদের প্রিভিলেজ আমরা কম পাচ্ছি, আমরা তাদের থেকে কম প্রিভিলেজড। এইটা ডিসক্রিমিনেশনটা এইখানে হতে পারে, প্রিভিলেজ বেশি আর প্রিভিলেজ কম। তাই বলে নেপোটিজম বয়কট করে দিলাম, নেপোটিজমের জন্য যারা মানে যারা স্টার কিডস তাদের বয়কট করে দিলাম, এটা খুব একটা ভ্রান্ত ভুল কথা। কারণ নেপোটিজমের ফল হিসেবে আমরা কিন্তু আলিয়া ভাটকে পেয়েছি, নেপোটিজমের ফল হিসেবে কিন্তু আমরা রণবীর কাপুরকে পেয়েছি। তো যাদের পেয়েছি তাদের আমাদের অ্যাপ্রিসিয়েট করতেই হবে। তো তাদের বয়কট করে লাভ নেই, কারণ তারা তাদের ক্রাফটের দিক থেকে জেনুইন, এবং তারা তাদের ক্রাফটের দিক থেকে অনেস্ট, এবং তারা তাদের ক্রাফটের দিক থেকে কি বলবো অলরেডি প্রমাণিত। এটাই। একটা জিনিস যেটা আমার মনে, হ্যাঁ বলো না একটা জিনিস যেটা মনে হয় যে কোথাও ওই মানে যে বাচ্চারা বা যে মানুষেরা মানে অভিনয় না শিখে, বা অভিনয়টা তো আমরা ছোটবেলা থেকেই শিখি, মানে আমরা ধরো পেট খারাপ মানে স্কুলে যাব না, পেট খারাপ হচ্ছে মা, খুব পেট ব্যথা, ওটা অভিনয় করলাম, কি ভালো অভিনয় করলি, সেটা নিয়ে যদি এখন আমরা কোন একটা কাজে যাই, সেটার একটা বড় কাজ, সেখানে হয়তো আমরা সেই অভিনয়টাই করছি, সেটা তো আলটিমেটলি দাঁড়ায় না। এবং যদি ধরো আমি মনেও করছি যে এর একটা ভালো লুক আছে, লুকের দরুন আমি এগিয়ে গেলাম, আমি পেয়ে গেলাম কাজটা, কিন্তু আলটিমেটলি না মানে ওই ফিল্ডে সাস্টেন করে না। সাস্টেন করার জন্য না কোথাও তার বেসটা পাকাপোক্ত ভাবে তৈরি হওয়াটা খুব দরকার। সেটা শিক্ষারই বেস হোক, সেটা তার চর্চারই বেস হোক, সেটা যাই কিছু হোক। আর এই যে আসছে না বলে আমরা হাপিত্তেশ করছি, এটা বোধহয় আমরাই হাপিত্তেশ করছি। কারণ আমরা নিজেরা হয়তো সেই মোটিভেট করতে পারছি না, নিজেরাও মোটিভেট হতে পারছি না বলে ওদেরকেও মোটিভেট করতে পারছি না আসার ক্ষেত্রে। কোথাও আমাদের দায় আছে মোটিভেট করার জন্য, এটা আমার খুব বেশি করে। হ্যাঁ, মানে কোথাও গিয়ে আলটিমেট কিন্তু দিনের শেষে আমাদের কাজটাই প্রমাণ করবে আমাদের কে কোথায় থাকবে। কারণ নেপোটিজম আমাদের বাড়ির ক্ষেত্রে হয়, আমরা বাড়িতে যদি 2 ভাই বোন থাকি, কোথাও গিয়ে হয় বড় বা ছোট, কোথাও একটুখানি প্রায়োরিটি বেশি পাবেই, এটা বাড়ির থেকে আমরা শিখেছি। সুতরাং এই নেপোটিজম মানে একটা সময় বললাম না তোকে, মানে প্রবুদ্ধয় বা আমি জ্যোতির্ময়কে, যে একটা ফ্রেজ চলে, কিছুদিন আগে চলছিল বয়কট চায়না, এখন চলছে, তার আগে নেপোটিজম চলছে, তার আগে এরকম চলতেই থাকবে, আবার কিছু কদিন পরে আসবে। এইটা না সাধারণত একটা বড় জায়গা তো মানে আমাদের সরকার করে রেখেছে, যে বুর্জোয়া সরকারের কথা আমরা বারবার করে বলি, এবং মানে সেই সরকার এখন এত লোক মিডিয়াপন্থী এবং সরকারপন্থী যে তারা সত্যিকারের অন্ধ নিজেরাই নিজেদেরকে করে রেখে, এবং থিয়েটার আলটিমেটলি সেই অন্ধত্বটাকে খোলে
তো আমাদেরই কোথাও উচিত সেই থিয়েটারের কাজের ক্ষেত্রে কোথাও তাদের মানে গান্ধারী থেকে কোথাও তাদের চোখ খুলে তাদেরকে বের করা, এটা আমার খুব বেশি করে মনে হয়। কারণ এত বেশি অন্ধত্বতা আমাদের মধ্যে চলে এসেছে যে যা আমাদের সরকার বলছে আমরা সেটাই করছি, আমরা কিন্তু বিচার করছি না যে কোনটা ঠিক পথ কোনটা ভুল পথ, যেটা আমাদের বলে দেওয়া হচ্ছে সেটাতেই। অদ্ভুত ভাবে, আমি নাম নিচ্ছি না, একটা মানুষ কিছু মাস আগে গালিবাই করলো খুব ভালো, যখনই সুশান্ত সিং মারা গেল গালিবাই খারাপ হয়ে গেল। এই হিপোক্রিসি গুলো না জাস্ট নেওয়া যায় না। তারা তারা এখন আবার খুব ভালো। আমার বক্তব্য যে নেপোটিজম সব জায়গায় আছে, কোথায় নেই নেপোটিজম? আমরা যদি বাসে বা ট্রামে যাতায়াত করি, যদি আমার গার্লফ্রেন্ড থাকে, আমি নিশ্চয়ই গার্লফ্রেন্ডকে সরিয়ে ফাঁকা সিটে গার্লফ্রেন্ডকে বসতে প্রথমে দেবো। এখানে নেপোটিজম কাজ করে না আমাদের। আলটিমেট যতই থাকি না কেন, আলটিমেট আমার কাজ কথা বলবে। তোমার কাজ থাকলে তুমি টিকে থাকবে, নাহলে টিকে থাকবে না। দেখো প্রমাণ হচ্ছে অভিষেক বচ্চন। এগুলো প্রবলেম না অভিষেক আমার, বচ্চন মানে এইখান থেকেই তো কোথাও মনে হয় থিয়েটারের মানুষরা আলাদা, যে তারা ওই গার্লফ্রেন্ডকে না বসিয়ে যে মানুষটা পথে হাঁটতে পারছে না তাকে বসিয়ে বাইকে করে তাকে বাড়িতে পৌঁছে, এখান থেকেই তো একদম থিয়েটারের একদম। মানুষ। আমাদের না কোথাও গিয়ে মানে আমরা না ওই ওই ব্যাপারটা কাজ করে আমাদের ভেতরে। কি কেন কাজ করে, কিভাবে ঢুকেছে আমরা জানি না। এখন যদি আমাদের বলা হয় যে আমাদের প্রিয় খেলোয়াড়কে প্রত্যেকটা আলাদা আলাদা, কিন্তু বলা হয় যে কেন, কারণ এখন আমরা হয়তো কারণ বলতে পারবো, কিন্তু ছোট তো কিন্তু বলতে পারতাম না কারণটা কি। এইটাই হচ্ছে মানে বিষয়। নেপোটিজম সব জায়গায় না, আমার থাকবে, কনক্লুশন এই হিসেবে এটাই সমস্ত। মনে হয় যে এইগুলো খুব মিনিমাল প্রবলেম, হ্যাঁ, এগুলো খুব মিনিমাল আরে প্রবলেম, মানে কদিন থিয়েটারের থাকবে, ফিল্ডে দাঁড়া, এই প্রবলেমগুলো খুব মিনিমাল এবং দুদিন পর আবার চলে যাবে। থাকবে না। এখন যারা টিকটক নিয়ে এত বড় বড় কথা বলছে, হ্যাঁ, তারা প্রত্যেকে ফোনে টিকটক ছিল, তারা প্রত্যেকে বেশি করে টিকটকে ভিডিও শেয়ার করতো। এখন টিকটক নিয়ে বহুত দেশপ্রেম একদম মানে জেগে উঠেছে দেশপ্রেম একদম। এদিকে মক্কে প্রবলেম বাবাকে থাকবে, কিস্তি করে, তখন দেশপ্রেম থাকে না। প্রবলেম সব ফিল্ডেই থাকবে এবং আমাদের এই প্রবলেম থেকে বেরোতে হবে। এবং বেরোনোর জন্য 3 রকমের উপায় আছে। একটা হচ্ছে মানে আমি এসকেপ করতে পারি প্রবলেম থেকে, অর আমি প্রবলেমের প্রোটেস্ট করতে পারি, প্রবলেমটাকে সলিউশন দিতে পারি, আর নয় অ্যাডাপ্ট করতে পারি। তো আমি এর আগে যেটা হয়েছে, আমি প্রবলেম থেকে মানে প্রবলেমটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। কারণ আমার যেখানে একটা প্রবলেম হয়েছিল, আমি ভেবেছিলাম যে প্রবলেমটাকে যদি আমি প্রবলেমের জন্য সময় দিই, প্রবলেমটাকে সলিউশন করতে আমি সময় লাগাই, তাহলে আমার নিজের ব্যক্তিগত চর্চা, ব্যক্তিগত জায়গা থেকে আমার জীবনে 2 বছর কি 1.5 বছর নষ্ট হবে। কারণ সলিউশনের জন্য সময় দিলাম, কিন্তু আমার নিজস্ব আপগ্রেডেশন হলো না, সেটা করা যায় না। এবং তার জন্য আমি এর আগে প্রবলেম যেখানে হয়েছে আমি সেখান থেকে কেটে বেরিয়ে এসেছি। আরেকটা হয় যে মানে সলিউশন এটা তুমি সলিউশন করতে পারবি না তুই, তোকে এমন এমন কোশ্চেন করবে না, তুই যখন তাকে হ্যাঁ, বলতে পারবি, যখন তোকে প্রবলেম কাটতে পারবে না, তখন তোকে পার্সোনাল অ্যাটাক করবে। হ্যাঁ, 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 সেটা প্রচন্ড হয়। হাতাহাতি পর্যায়ে পর্যন্ত গেছে। মানে আমার হ্যাঁ, পাড়াতেই হয়েছে এটা। মানে আমার কাছে অল্টারনেটিভ ওয়ে যদি থাকে, আমার কাছে অল্টারনেটিভ পথ যদি থাকে, তাহলে আমি ওখান থেকে সরে আসবো বাবা, বেটার ওয়েতে চলে হ্যাঁ, আসবো। একদম না, একদম। প্রবলেম সব ফিল্ডেই থাকে, এইটা আমার কনক্লুশন আর কি, ব্যাস আমার শেষ। মূল কথা হচ্ছে, আমি তোর সাথে তার কথা বলছি, আমি যদি বুঝি যে তুই বোঝালে বুঝবি, আমি তোকে বোঝাবো। যদি দেখি যে তুই বুঝবি না, তাহলে বাবা সরে আসাই বেটার। শুধু শেষে আমি একটা রিকোয়েস্ট শুধু পারমিতাকে করব বা সবাইকেই করব, যারা এখন আমরা থিয়েটারের ক্ষেত্রে সত্যিকারের আমরা বুঝতে পারছি না আলটিমেটলি আমরা কোথায় গিয়ে দাঁড়াবো এই কঠিন সময় হুম হুম, দাঁড়িয়ে। মানে আলটিমেটলি থিয়েটারটা কোন জায়গায় যাবে, থিয়েটার তো বাঁচবেই, থিয়েটার বেঁচেও এসেছে, বাঁচবেও, কিন্তু কোথাও আমার মনে হয় একদম। কি যে লাইভ সেশন গুলো হবেই, কিন্তু এবার কোথাও একসাথে জোট বেঁধে এগোনোটা খুব দরকার। অবশ্যই অবশ্যই, জোট বাঁধতে হবে, তৈরি হতে হবে। ঠিক আছে, বেশ, আলোচনাটা এবার শেষ করার সময় এসছে। তোমরা তিনজন খুব খুব ভালো বলেছো, আর আজকে আলোচনাটা খুবই ভালো হয়েছে। তো তোমাদের তিনজনকে একদম থ্যাংক ইউ। এবার যাওয়ার আমি পালা, তোকে ঠিক আছে? অপোজ করছি, আমি একটু থামাচ্ছি। আমি খুব ভয় ছিলাম যে কি বলবো, কেন বলবো, তারপরে দেখলাম না, ঠিক আছে, আড্ডা, এরকম আড্ডা হলে অনেকদিন দিতে রাজি আছে। অনেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অনেক কিছু ক্লিয়ার হলো আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, টাটা। চলো টাটা। চলো টাটা। চলো চলো, সবাই টাটা টাটা।